ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। এই তুমি পড়া রেখে হাসছো কেন? উঠে দাঁড়ালাম আর বললাম, কই আমি কখন হাসলাম? আমি তো পড়ছিলাম। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, আমি দেখেছিলাম তুমি হাসছিলে। সরি ম্যাডাম, আর হবে না। স্বীকার করছি যে আমি সত্যি হাসছিলাম। তোমার নাম কি? জুনায়েদ রহমান জিসান। এত বড় হয়ে গেছো, এখনো ক্লাস 10-এ? এর আগে কয় বছর ফেল করেছিলে? হ্যাঁ, আসলে পড়ালেখা কয়েক বছর আগে ছেড়ে দিয়েছিলাম কিছু অসুবিধার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে সামনের টেবিলে গিয়ে বসো। বেশ অবাক হয়ে গেলাম। কেন ম্যাডাম? তোমাকে সামনে গিয়ে বসতে বলেছি না? যাও সামনে গিয়ে বসো। তোমার এত কথা বলার সাহস হয় কি করে? আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না, তাই বাধ্য হয়ে সামনের সিটে গিয়ে বসে পড়লাম আর মাথা নিচু করে বই খুলে পড়ায় মনোযোগ দিতে চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ম্যাডাম বসে বসে সবার পড়ার উপর নজর রাখছিলেন, মাঝে মাঝে আমার দিকে তাকিয়েছিলেন। এভাবে দেখতে দেখতে ওনার ক্লাস শেষ হলো। আস্তে আস্তে অন্য সব ক্লাস শেষ হলো, কিন্তু মন দিয়ে একটা ক্লাসও করতে পারলাম না। কিভাবে পড়বো বলেন? মন তো বোরকাওয়ালি ম্যাডামের কাছে পড়ে আছে। দেখতে দেখতে টিফিনের ঘন্টা বেজে গেল। বাইরে দাঁড়িয়ে আছি আর ম্যাডামের কথা ভাবছি। উনি কেমন দেখতে? বয়সে কি আমার থেকে বড় হবে নাকি ছোট? এইসব আর কি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর মাঠের দিকে তাকিয়ে আছি। সবাই খেলছি আর আমি একাই দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মেয়ের ডাক শুনতে পেলাম। জিসান ভাইয়া ভাইয়া বলে ডাকছে। পিছে ঘুরে দেখি একটা মেয়ে এদিকে এগিয়ে আসছে। মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আর তুমি কে? আমি নুসরাত। আমার একটা কথা বলার ছিল। আসলে ভাইয়া, আমার বান্ধবী মিমি আপনাকে লাইক করে। সে আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে মেয়েটা চলে গেল। আমি শুধু ভ্যাবলার মতো তাকিয়ে দেখলাম। স্কুলে সবেমাত্র 2-3 দিন হলো এসেছি, আর এরই মধ্যে লাইক করে ফেললো। হায়রে কপাল! আবার যদি কেউ এইসব জানতে পারে তাহলে আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। হাতের চিঠিটার দিকে তাকালাম। মন চাইলো একটু খুলে দেখি আমি তাতে কি লেখা আছে। যখনই চিঠির ভাঁজটা খুলতে যাব, তার আগেই কেউ একজন চিঠিটা টান মেরে আমার হাত থেকে কেড়ে নিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখি বোরকাওয়ালি ম্যাডামটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনার চোখ দেখে স্পষ্ট বুঝে গেছি উনি খুব রেগে আছে। ওনাকে দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি ভয়ে বারবার ঢোক গিলতে লাগলাম। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তখন উনি বললেন, কি হচ্ছে এখানে? আর এসবের মানে কি? কি বলবো কিছুই বুঝতে পারছি না। চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর উনি আমাকে ধমক দিয়ে বললেন, কিরে, এসবের মানে কি? হ্যাঁ, দাঁড়া, আজ প্রিন্সিপাল স্যারকে বলে এই স্কুল থেকে তোকে বের করার ব্যবস্থা করছি। আমার ইতিমধ্যে ভয়ে গা থেকে ঘাম পড়তে শুরু করছে। এখানে আমার দোষ কি? আমি তো কিছুই বুঝতেছি না। আমি কি মেয়েটাকে চিঠি দিয়েছি নাকি? আর চুপ করে থাকলে হবে না। এই কথা 5 কান হবার আগে ম্যাডামকে বোঝাতে হবে। তাই আমি মাথা তুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম, আমি কি করেছি? আমাকে বের করবেন কেন? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, ওই মেয়েটা আমাকে চিঠিটা দিয়ে গেল। আমি তো ওকে চিনি না, তাহলে আমাকে শাস্তি দিবেন কেন? শাস্তি দেওয়ার হলে ওই মেয়েটাকে দিন। কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমি মনে করলাম ম্যাডাম আমার কথাগুলো বুঝতে পেরেছে, কিন্তু না, উল্টো উনি আমাকেই শাসাচ্ছেন। এই চিঠিটা দেখেছিস? এই চিঠিটা স্যারের কাছে যদি নিয়ে গিয়ে বলি তুই ওই মেয়েটাকে ভালোবাসিস, ওই মেয়েটা তোকে চিঠি দিয়েছে, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তো? মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ফাঁসিয়ে আপনার কি লাভ? আপনি শিক্ষক, আপনার কাজ ভুলগুলো শুধরে দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা। তা না করে উল্টো আপনি আমাকে ফাঁসাতে চাচ্ছেন। কি বললি? আমি তোকে ফাঁসাতে চাইছি? হ্যাঁ, তাই তো। আপনি বলছেন স্যারের কাছে চিঠিটা দিয়ে আমাকে স্কুল থেকে বের করে দেবেন। যেখানে আমার কোনো দোষ নেই, সেখানে আমাকে বিনা দোষে
সাজা পেতে হবে কেন? তারপর ম্যাডাম আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলেন আর বললেন, আমার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। দাঁড়া, এক্ষুনি তোর পরিবারের কাছে সব ফাঁস করে দিচ্ছি। তোর আব্বুর নাম্বার বল। গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এখন আমার রীতিমতো ভয় করছে, কারণ আব্বু এই সম্পর্কে জানতে পারলে আর আমাকে কোনোদিনও স্কুলে আসতে দেবে না। তাই আমি ম্যাডামকে বললাম, ম্যাম, কাজটা কিন্তু আপনি ঠিক করেছেন না, শুধু শুধু অন্যের দোষগুলো আমার গায়ে চাপিয়ে দিচ্ছেন। কেন? আমি কি করেছি? কেন আমার সাথে আপনি এরকম করছেন বলুন? আমার দ্বারা যদি কোনো রকম ভুল হয় তো বলুন, আমি আমার ভুল শুধরে নিচ্ছি। এখানে আমার পরিবারকে টানবেন না, ওরা এই কথা জানতে পারলে আমাকে আর স্কুলে আসতে দিবে না। আচ্ছা যা, ঠিক আছে, টানবো না তোর পরিবারকে, কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে। তা না হলে এই চিঠিটা তোর আব্বুর হাতে চলে যাবে। না না ম্যাডাম, এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবুও আব্বু যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, যা এখন ক্লাস থেকে ব্যাগ নিয়ে আয়। ম্যাডামের কথা শুনে আমি বেশ অবাক হয়ে ওনার দিকে তাকালাম। জীবনে হয় এই প্রথম কোনো ম্যাডাম কোনো ছাত্রকে এইভাবে ব্ল্যাকমেইল করে কাজ করাচ্ছে। আমি আর কিছু না বলে ওনার কথা মতো ক্লাস থেকে ব্যাগ নিয়ে আসলাম। তারপর ওনার পিছু পিছু হাঁটছি আর মনে মনে ওনাকে গালি দিচ্ছি। স্কুল থেকে বের হয়ে আমি আর ম্যাডাম দুজনে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আমি কোনো কথা বলছি না, শুধু চুপচাপ ওনার কাণ্ড কারখানা দেখছি। তারপর উনি একটা রিক্সা দাঁড় করালেন। তারপর উনি রিক্সাতে উঠে বসলেন আর আমাকেও বসতে বললেন। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ওঠ। না মানে ম্যাডাম, আপনার সাথে একসাথে রিক্সায় উঠলে লোকজন খারাপ ভাববে। লোকে কি ভাববে ভাবুক, তোকে উঠতে বলেছি, ব্যাস তুই উঠবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, বাধ্য হয়ে রিক্সায় চড়তে হলো। কোনো কথা বলবি না, চুপচাপ বসে থাক। কথা বললে একদম খবর করে ছেড়ে দিব, বলে দিলাম। আমার হাত ধরে গা ঘেঁষে কথাটা বললেন। আমি শুধু ভাবছি কি হচ্ছে এসব আমার সাথে। এসব স্বপ্ন নয় তো, যে ম্যাডামকে আজ প্রথম বোরকা পরা অবস্থাতে দেখে ক্লাস খেলাম, সেই আবার আমার সাথে এক রিক্সায় হাত ধরে বসে আছে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। কোনোদিন ভাবতে পারিনি যে মেয়েকে দেখে ক্লাস খেলাম, তার সাথে এক রিক্সায় বসতে পারবো। রিক্সাওয়ালা আপন মনে রিক্সা চালাচ্ছে আর ম্যাডাম আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। তারপরে কেমন যেন সব গুলিয়ে যেতে লাগলো। তার মানে কি উনি আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসেন তাহলে ওই মেয়ের চিঠি দেওয়ায় এত কেন রেগে গেলেন? আর আমার সাথে এভাবে রিক্সায় কেন বসে আছেন? কিছু তো একটা খটকা লাগছে, কিন্তু কি তা বুঝে উঠতে পারছি না। ম্যাডামের গলার শব্দ শুনে আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। আর ম্যাডাম আমার হাত ধরে চুপটি করে আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। ওনার এরকম ব্যবহার আমাকে খুব ভাবাচ্ছে। উনি আমার সাথে এরকম করছেন কেন? উনিও কি আমাকে ভালোবাসে? না, এটা কি করে সম্ভব? আমাদের তো শুধু আজকেই পরিচয় হলো, তাহলে কিভাবে সম্ভব এটা? উনি যেভাবে আমার গা ঘেঁষে শুয়ে আছে, মনে হচ্ছে আমি ওনার স্বামী। এইভাবে বেশিক্ষণ থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। কিন্তু কি করব? কিছু বলতে গেলে তো ওনার ধমক খেতে হবে। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। আমি ভয়ে ভয়ে ম্যাডামকে বললাম, ম্যাডাম একটু সরে বসুন প্লিজ। লোকে দেখলে কি ভাববে বলুন তো দেখি। কি আর ভাববে? লোকে বলবে জামাই আর বউ একসাথে ঘুরতে বেরোচ্ছে। কি বলছেন এসব? ম্যাডাম একটা দুষ্টু হাসি দিয়ে আবার আমার কাঁধে মাথা রাখলেন। আমার কাঁধ থেকে ওনার মাথা সরানোর সাহস আমার নেই। আর যে হারে ম্যাডাম আমাকে কথা শোনাচ্ছে, আর বেশি কথা বললে ম্যাডাম আমাকে ফাঁসি দিয়ে দিবে। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম আর নিজেকে গালি দিতে লাগলাম। কেন যে ওই মেয়েটার হাত থেকে চিঠিটা নিতে গেলাম?
চিঠিটা যদি না নিতাম তাহলে এভাবে ফাঁসতে হতো না। আর আজকালকার মেয়েগুলো পারেও বটে, সুন্দর ছেলে দেখলে পিছু লেগে থাকে। 2 দিন হলো স্কুলে গেলাম, এরই মধ্যে লাইক করে ফেলেছে। এই বয়সী মেয়েগুলো প্রেম প্রীতির কি বোঝে, সব মেয়েগুলো বদের হাড্ডি। আরো নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম। হঠাৎ ম্যাডামের কথার শব্দ আমার কানে ভেসে আসলো। যা এখন নাম। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। এবার আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে? কানে শুনতে পাস না? নামতে বলেছি তোকে। কেন? কেন মানে? পাশে তাকিয়ে দেখ, সব বুঝতে পেরে যাবি। ওনার কথা মতো পাশে তাকাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতেই পারছি না, তাই নিজের চোখ ভালো করে ডলে নিলাম। আবার তাকালাম, তাকিয়ে দেখি আমার বাড়ির গেটের সামনে। হায় আল্লাহ, এখন কি করব? এখন যদি কেউ দেখে ফেলে তখন আমি কি করব? আমার তো পড়ালেখার 12টা বেজে যাবে। এলাকার লোক সবাই আমাকে ভালো করে চেনে। ভয়ে ভয়ে ভালো করে চারদিকে তাকালাম, কারণ দুপুরবেলা তো, তাই আর কি। কিন্তু ম্যাডাম আমার বাসা চেনে কিভাবে? তাহলে উনি কি আমাদের পরিচিত কেউ নাকি? যাই হোক, এখন এসব ভেবে কাজ নেই। ম্যাডাম আমার বাসায় আসলো কেন সেটাই জানতে হবে। আমি ম্যাডামের দিকে অসহায়ভাবে তাকালাম। ওনার চোখ দেখে বুঝি উনি খুব খুশিতেই আছে। তার মানে কি উনি আমার আব্বুকে সত্যি সত্যি সব বলে দেবে? হায় আল্লাহ, আমাকে রক্ষা করে এই মেয়ের কাছ থেকে। কেন যে এই মেয়ে কপালে এসে জুটলো? এখন আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। জানি না আব্বু এসব কথা শুনলে আমার কি হাল করবে। সব থেকে বড় কথা, আমি ওনার বড় ছেলে এসব জানতে পারলে আব্বু খুব অপমানী হবে। না, আর কিছু ভেবে লাভ নাই, আমাকে ম্যাডামকে আটকাতেই হবে, তা না হলে আমার আর পড়াশোনা করা হবে না। তাই ম্যাডামকে বিনীত সুরে বললাম, ম্যাডাম আপনি তো বলেছিলেন আব্বুকে কিচ্ছু বলবেন না, তাহলে বাসায় কেন নিয়ে আসলেন? প্লিজ ম্যাম, আপনাকে হাত জোর করে বলছি, আব্বুকে এসব কিছু বলবেন না। ম্যাডাম একটা অট্ট হাসি দিয়ে বলল, থুর, আমি তোমার আব্বুকে কিছু বলতে আসিনি, তোমাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছি। আর হ্যাঁ, আমার কথা মতো যদি না চলো তাহলে তোমার আব্বুকে এই চিঠিটা দিব, মনে থাকে জানো। ম্যাডামের কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। কিন্তু ম্যাডাম আমাকে ক্লাস করাতে না দিয়ে বাসায় পৌঁছে দিলেন কেন? ম্যাডাম বললেন, কারণ যদি তুমি আজ সব ক্লাস করতে তবে মেয়েগুলো ছুটির পর তোমার সাথে দেখা করতো আর তোমার কাছে তার প্রপোজের অ্যান্সার চাইতো, আর তুমি ওর সৌন্দর্য দেখে হ্যাঁ বলে দিতে, তাই তোমাকে বাসায় নিয়ে এসেছি। ম্যাডামের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, কি বলছেন এসব? আমি কেন তার প্রপোজে রাজি হব? হবে হবে, সব ছেলেরাই এমন হয়, মেয়েদের দেখলে পেছনে পড়ে থাকে। অন্য ছেলেরা কেমন তা আমার জানা নেই, তবে আমি সবার থেকে আলাদা। ভাই, বাস্তবে আমি হলাম ভদ্র শয়তান, দ্য ওয়ার্ল্ড ফেমাস রিটার। আপনার মাথায় মনে হয় কোনো প্রবলেম আছে, তা সব ছেলেদের এরকম মনে করেন? চুপ কুত্তা, বেশি কথা বললে থাপড়ায় তো সব দাঁত ফেলে দিব। যা বাসায় যা, যতদিন আমি না বলবো স্কুলে আসা যাবে না, বলে দিলাম। ম্যাডামের অগ্নিমূর্তি মুখ দেখে আর কিছু বলার সাহস পেলাম না, তাই বাসায় চলে এলাম। আর ম্যাডাম রিক্সা নিয়ে চলে গেলেন। কি মেয়েরে বাবা, কথায় কথায় থ্রেড দেয়, মনে হয় মেয়েটার মাথায় গন্ডগোল আছে, তা না হলে এত রাগী হয় কি করে? দূর, এত ভেবে লাভ নাই। পরে রুমের ভিতরে গেলাম, দেখে আম্মু বসে বসে স্টার জলসা দেখছে। আমাদের এই একটাই সমস্যা, সারা দিন স্টার জলসা। এই স্টার জলসার জন্য আমি ভালোভাবে মুভি দেখতে পারি না। রিমোট ধরলে আম্মু ঝাড়ি মেরে দেয়। আমি আম্মুর সামনে গিয়ে দাঁড়াতেই আম্মু বলে, কি রে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? শরীর ঠিক আছে তো? জি আম্মু, আমার শরীর একদম ভালো আছে। এমনি ভালো লাগছিল না, তাই চলে এসেছি। এখন কিছু খেতে দাও। অতঃপর আমি গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলাম। তখন মা বলল, আচ্ছা শোন, তোর আব্বু তোর জন্য একটা টিউশনের ব্যবস্থা করেছে, আজ থেকে সেখানে পড়তে যাবি। আচ্ছা। আমি কেন আপত্তি করলাম না, কারণ আমারও ইচ্ছা ভালোভাবে পড়াশোনা করার। আর টিউশনি করলে পড়াটা আরো ভালোভাবে করতে পারবো, রেজাল্টও ভালো হবে। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বিকালে আম্মু এসে ডাক দিল, তাই উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম টিউশনিতে যাওয়ার জন্য। আম্মুর থেকে ওই টিউশনের ঠিকানা আগেই নিয়েছি। অতঃপর আমি রিক্সা নিয়ে সোজা সেখানে গেলাম।
একটা দোতলা বাড়ির সামনে গিয়ে নামলাম। ঠিকানা হিসেবে এটাই সেই বাসা। আমি বাসার ভিতরে ঢুকলাম। নিচতলায় একটা দরজায় লেখাই ছিল এখানে টিউশনি পড়ানো হয়। তারপর আমি দরজায় নক করলাম। নক করতে একটা পিচ্চি মেয়ে এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, আসুন ভিতরে। অতঃপর আমি ভিতরে ঢুকে পড়লাম। দেখি ওই বোরখা পরা মেয়েটা একটা চেয়ারে বসে আছে। আমি ওনাকে দেখে থমকে গেলাম। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনের ভিতর টান টান উত্তেজনা আরো বেড়ে গেল। সেই সাথে আমার ভয়ে গলা শুকিয়ে গেল। কারণ স্কুলে একদিনে এত ভয় দেখিয়েছে, এখানে না জানি কত ভয় দেখাতে পারে আল্লাহ জানেন। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আমাকে এই মেয়ের অত্যাচার থেকে বাঁচাও। হঠাৎ ম্যামের গলার আওয়াজ শুনে আমার ধ্যান ভেঙে গেল। হা করে কি দেখছো? এদিকে এসো, এসে বসো। বললাম, না মানে ম্যাডাম, আপনার কাছে কি আব্বু আমার টিউশনি ঠিক করেছে? হ্যাঁ, কেন? নাকি তোমার অন্য কোথাও টিউশনি করার ইচ্ছা আছে? না না ম্যাডাম, আমার এমন কোনো ইচ্ছা নাই। গুড বয়, এখানে এসে বসো। তারপর আমি ওনার কাছে গিয়ে টেবিলে বসলাম। এখানে আমাদের ক্লাসের 7 থেকে 8 জন ছেলে ও মেয়ে পড়ে। আমি বই খুলে বসেছি। ম্যাডাম আমাকে প্যারাগ্রাফ মুখস্থ করতে দিয়েছে। আমার মধ্যে লজ্জা আর ভয় দুটিই কাজ করছে, যার কারণে কিছুতেই পড়তে পারছি না। ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। খুব পানির পিপাসা পেয়েছে। আমি এখানে কোনো ওয়াটার বোতল আনিনি। এখন কি করা যায়? ওনার কাছে চাইবো কিনা ভাবছি। ভাবতে ভাবতে একবার চেয়েই নিলাম। ম্যাডাম, একটা কথা বলার ছিল। কি কথা বলো? না মানে ম্যাডাম, আমার না একটু জল তেষ্টা পেয়েছে, আমাকে কি একটু জল খাওয়াবেন? পানি খাবে? আচ্ছা, আমার সাথে এসো। বলেই আমার হাত ধরে কিচেনে নিয়ে গেল। এতে আমি বেশ অবাক হয়ে গেলাম, কারণ উনি আমাকে পানি না দিয়ে হাত ধরে কিচেনে নিয়ে গেল। আসলে উনি কি চাচ্ছেন কিছুই বুঝতে পারছিলাম না তখন। কিচেনে গিয়ে ম্যাডাম আমাকে পানি দিলেন। আমি পানি খেয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ ম্যাম আমার শার্টের কলার টেনে ধরে বললেন, এই শোন, আমি তোকে এখানে এনেছি। যদি এখান থেকে অন্য কোথাও যাবার চিন্তা ভাবনা করিস, তাহলে তোর 12টা বাজিয়ে দিব, দেখিস। ওনার কথা শুনে আমার সবকিছু গুলিয়ে যেতে থাকলো ধীরে ধীরে। মানে আম্মু তো আমাকে বললো আব্বু টিউশনি ঠিক করেছে, তাহলে উনি আমাকে এখানে আনলো কিভাবে? কিছু একটা তো রহস্য আছে, কিন্তু সেটা কি আমাকে জানতে হবে। আর সেটা জানতে হলে ম্যাডামের কাছে থাকতে হবে। তাই আমি ম্যাডামকে বললাম, ঠিক আছে ম্যাডাম, যাব না। তারপর আবার ম্যাডাম আমার হাত ধরে কিচেন থেকে পড়ার টেবিলের কাছে নিয়ে আসলো। এখন সবার পড়া শেষ। আস্তে আস্তে সবাই ব্যাগ গুছিয়ে বের হতে লাগলো। আমিও ব্যাগ গুছিয়ে বের হতে ধরছিলাম, তখনই ম্যাডাম আমার হাত ধরে টান মেরে বসিয়ে দিল। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। সবাই বেরিয়ে গেল, আমাকে যেতে দিচ্ছে না কেন। তারপর ম্যাডাম আমাকে বলল, এই শোনো, আমার সাথে যাবে কেমন? মানে তুই কালকে সঠিক সময় রেডি হয়ে বাসার সামনে থাকবি, আর আমি তোকে স্কুল যাওয়ার সময় নিয়ে যাব, বুঝলি? কেন ম্যাডাম, আমি তো আর বাচ্চা ছেলে নই যে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি একাই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। চুপ, বেশি কথা বলবি না। যেতে বলেছি যাবি, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। যাব না। যাবি না মানে? তুই যাবি, তোর বাপ সহ যাবে। তাহলে ওনাকে নিয়ে যান, আমি যাব না। একটা চর বসিয়ে দিল আমার গালে। বেশি জোরে মারেনি, কিন্তু খুব জোরেই লেগেছে। নরম হাতের গরম ছোঁয়া, ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা বেশি। আমি গালে হাত দিয়ে চুপ করে রইলাম। আর ম্যাডাম বললেন, চিঠির কথা ভুলে গেছিস মনে হয়। চিঠির কথা শুনে বুকের ভিতর ভয় ঢুকে গেল। অতঃপর তিনি যা বললেন তাতে রাজি হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে একটু গোতাগুতি করতেছিলাম। হঠাৎ দেখি একটা আননোন নাম্বার থেকে কল এলো। কলটি রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে মেইলি কণ্ঠে ভেসে এলো, I love you. সাথে সাথে ফোনটা হাত থেকে পড়ে গেল বিছানার উপরে। ফোনটা তুলে দেখি ফোনটা কেটে গেছে। তাই আমি ফোন দিলাম। কি ফোন তো বন্ধ। তাই আবার কয়েকবার দিলাম, কিন্তু ফলাফল একই, ফোন বন্ধ। চিন্তায় পড়লাম, কে এই মেয়ে? আর হঠাৎ করে আই লাভ ইউ বলার কারণটা কি? এই মেয়ে আমাকে চিনে নাকি? আরো নানা রকম চিন্তা করতে করতে ডুব দিলাম ঘুমের দেশে। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে।
ঘুম থেকে উঠে ফ্রেশ ও রেডি হয়ে দাঁড়িয়ে রইলাম গেটের সামনে, অপেক্ষা করতেছি ম্যাডামের জন্য। হঠাৎ করে একটা বড় সাদা রঙের দামি প্রাইভেট কার আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো, দেখতে খুব সুন্দর, আমাদের স্কুল ব্যাচ লাগানো তার পোশাকে। আমি বুঝতে পারলাম এই মেয়েটা আমাদের স্কুলের ছাত্রী। দেখতে বেশ সুন্দর আর মডার্নও বটে, খুব বড় লোকের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, এসো আমার সাথে এসো। সে আমার হাত ধরে। আমি বেশ অবাক হলাম, চিনি না জানি না, হঠাৎ এইভাবে হাত ধরার মানে কি? আমি তার কাছ থেকে আমার হাত সরিয়ে নিলাম। সে আমায় আরো কাছে আসলো আর রাগী লোক নিয়ে তাকিয়েছিল। আমি শুধু ভ্যাবলার মতো ওর দিকে তাকিয়েছিলাম। কিছু বলার সাহস আমার নেই, কারণ আমি মেয়েদেরকে একটু বেশি ভয় পাই। সাথে সাথে ঠাস করে একটা চরের শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে গালে হাত দিলাম, কিন্তু আমার গালে কোনো ব্যথা হচ্ছে না। তার মানে আমার গালে পড়েনি। তাই সামনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, ওকে আবার কে মারলো? পেছন থেকে কে যেন আমার এক হাত টান দিল। টান দেওয়ার কারণে আমি একটু পেছনে সরে গেলাম। তাকিয়ে দেখি বোরকাওয়ালি ম্যাডাম। স্তব্ধ হয়ে গেলাম, এখন কি করব? ম্যাডাম তো আমাকে আস্ত খেয়ে ফেলবেন। যে রাগী মেয়ে, আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই হলো আমার 12টা বাজিয়ে ছাড়বে। ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে উনি এখন তার রাগটা আমার উপর দিয়ে ছাড়বে। ভয় ঝরানো কণ্ঠে ম্যামকে বললাম, ম্যাডাম আপনি? চুপ, একদম চুপ। আগে ওর খবরটা নিয়ে নেই, দাঁড়া। চুপ করে রইলাম। কথা বলতে গেলে হয়তো এই চটটা আমার গালে পড়বে, তাই চুপ করে রইলাম। ম্যাডাম মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি অনেক ভয় পেয়েছে, তাই গালে হাত দিয়ে মাথা নিচু করেছিল। ম্যাডাম মেয়েটিকে বলল, কিরে, তুই এখানে কি করছিস? আর তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, না মানে ম্যাডাম, ও এখানেই দাঁড়িয়ে ছিল, তাই ভাবলাম ওকে লিফট দিই, তাই হাত ধরেছিলাম। আবার যদি তুই ওর হাত ধরার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। যা, স্কুলে যা। মেয়েটি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে চলে গেল। তারপর খেয়াল করলাম ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি মাথা নিচু করলাম। তারপর ম্যাডাম আমার হাত ধরে বলল, চলো। ম্যাডামের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। মনে হলো, কি হলো ম্যাডামের? ম্যাডামের বকা দিল না কেন? উল্টো আরো রোমান্টিক ভাব দেখা যাচ্ছে। কেন কথা বললো না? ম্যাডাম আমাকে নিয়ে রিক্সায় চললো, তারপর রিক্সাওয়ালা আপন মনে রিক্সা চালাচ্ছে, আর এদিকে ম্যাডামের রোমান্টিক ভাবটাও একটু একটু বাড়ছে। ম্যাডাম আমার হাতটা শক্ত করে ধরলেন আর আমার ঘাড়ে মাথা রাখলেন। একটু পর বললেন, ওই মেয়েটাকে কি তোমার ভালো লাগে? একটু আগে যে মেয়েটির সাথে কথা হলো। আমি চুপ করে রইলাম, কারণ ভেবে চিন্তে উত্তর দিতে হবে, না হলে আবার উল্টা কিছু হয়ে যেতে পারে। তাই আমি বললাম, মোটামুটি ভালোই দেখতে। কি বললে? কই কিছু না তো। তুমি কি জানো ওই মেয়েটাকে? না। ওই মেয়েটাই হচ্ছে মিমি, যে তোমাকে তার বান্ধবীকে দিয়ে তোমাকে চিঠিটা দিয়েছিল। ও তাই? বেশি কিছু বললো না, শুধু ম্যাডাম আমাকে বলল আমি যেন ওর থেকে দূরে দূরে থাকি। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বেশ কিছুক্ষণ পর স্কুলে এসে নামলাম। অবশ্য ম্যাডামই ভাড়াটা দিয়েছেন। আমি ভেতরে যেতে লাগলাম আর ম্যাডাম বললেন, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম এসে আমার সামনে মুখ বরাবর এসে দাঁড়ালেন। প্রথমে আমার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বললেন, কি অবস্থা করেছো চুলগুলোর? হ্যাঁ, একদম বাদরের মতো লাগছে। চুলগুলো ছোট করে কেটে আসবে কেমন? একটু মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে চলে আসলাম ক্লাসে বসে আছি। ক্লাস শুরু হতে এখন অনেক সময় বাকি আছে, তাই আমি বসে বসে ম্যাডামের দেওয়া পড়াগুলো রিভাইজ দিচ্ছিলাম। এমন সময় পাশে থেকে আমাকে কেউ একজন ডাকছিল, এমনটা মনে হচ্ছিল, তাই পাশে তাকালাম। দেখি জানালায় সেই নুসরাত জাহান মিমি নামের মেয়েটা আমাকে ডাকতেছে। আমি বললাম, কি পাশেই ম্যাডামদের অফিস রুম? তাই আমি নুসরাতকে বললাম, কি হয়েছে? সে কিছু না বলে আমার দিকে একটা কাগজ ছুঁড়ে মারলো আর দৌড়ে চলে গেল। আমি বোকা সেজে বসে রইলাম। আজকালকার মেয়েরা যদি যখন তখন কাগজ ছুঁড়ে মারে, মানতে হবে এখনকার নারী সমাজের অনেক উন্নতি হয়েছে। চিঠিটা খুলে তাড়াতাড়ি পড়তে শুরু করলাম। খুব বেশি কিছু লেখা ছিল না, তাতে লেখা ছিল, আমার প্রশ্নের উত্তর চাই, আমাকে ভালোবাসবে কিনা আজকের মধ্যেই উত্তর চাই। স্কুল ছুটির পরে লেকের পাড়ে ওয়েট করবো তোমার জন্য। এইটুকু লেখা ছিল। কি আর বলবো, কিছু বলার নাই। মেয়েরাও জোর করে ভালোবাসা আদায় করে নিতে জানে। একটা পিচ্চি মেয়ে যে তা জানে, সেটা আমার জানা ছিল না। আরে বাবা, ভালোবাসা হাতের মোয়া নাকি?
যে চাইলেই দিয়ে দিব। দুজন দুজনের মনের টান থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, তবেই না ভালোবাসা মূল্যতা পাবে। এই পিচ্চি মেয়েগুলো এসবের কি বোঝে? তাই চিঠিটা মুচড়ে ফেলে দিলাম ময়লা ফেলার ঝুড়িতে। ক্লাস শুরু হয়ে গেছে। ম্যাডাম ক্লাসে আসলো। আজকে ম্যাডামকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। কালো রঙের বোরখাতে সত্যি অপরূপ সুন্দর লাগছিল। যদি বোরকার তলে থাকা মায়াবী মুখখানা দেখতে পারতাম তবেই নিজেকে ভাগ্যবান মনে হতো, কারণ উনি আমার ফার্স্ট ক্রাশ। আর ক্রাশকে দেখার সৌভাগ্য কয়জনের হয়? একটু পর ক্লাস আরম্ভ হলো। সবাই মনোযোগ দিয়ে পড়ছে, শুধু আমার মনোযোগ ম্যাডামের দিকে। বারবার আর চোখে ম্যাডামের দিকে তাকাচ্ছিলাম। ম্যাডাম হয়তো সেটা বুঝতে পেরেছে, কিন্তু আমাকে কিছু বলল না। আজ সব ক্লাস ভালো হবে মনে হয়, কারণ আজকে ম্যাডামের বকা শুনতে হয়নি। একটু পর ক্লাসে প্রিন্সিপাল স্যার এলেন আর বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার জন্য আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা অংশগ্রহণ করতে চাও তারা অফিস কাউন্টার পর্যন্ত ফি জমা দিয়ে দিও। এই শুক্রবার সকালে আমরা সবাই রওনা দিব। সময় ও জায়গা তোমাদের সবাইকে পরে বলে দেওয়া হবে। স্যারের কথা শুনে সবাই খুশি হলো। সবাই আনন্দে হইচই শুরু করে দিল। আমার পাশে বসে থাকা একটি ছেলে, নাম সিয়াম, সে আমাকে বলল, তুমি কি আমাদের সাথে যাবে? খুব মজা হবে। যাব। অতঃপর স্যার চলে গেল। সবাই পড়ায় মনোযোগ দিল, আমিও মনোযোগ দিলাম। হঠাৎ ম্যাডাম আমার সামনে এলো। আমি চমকে গেলাম। ম্যাডাম আমাকে বললেন, তুমি যাব? হ্যাঁ যাব। ওকে, আজকে ছুটির পর বাসায় যেতে হবে না, সোজা আমার সাথে যাবে। ছুটির কথা বলতেই আমার নুসরাত মানে মিমির কথা মনে পড়ে গেল। মিমি তো আমাকে দেখা করতে বলেছিল, তাই এসব ভেবে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমার ছুটির পর বাসায় কাজ আছে, তাই আমাকে বাসায় যেতে হবে। মিথ্যা বললাম, আসলে আমার কোনো কাজ নেই। তারপর ম্যাডাম আমাকে আর কিছু বললেন না, তিনি তার চেয়ারে গিয়ে বসলেন। আমি ভাবছি আজকে ম্যাডাম এত ভালো হয়ে গেল কি করে, আমাকে কিছু বলছে না কেন। আমি যাই বলছি ম্যাডাম সব মেনে নিচ্ছে। অতঃপর স্কুল ছুটি হলো। স্কুলের পাশেই লেক আছে। ব্যাগ গুছিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের পাড়ে। সেখানে আগে থেকেই মিমি উপস্থিত ছিল। আমি যেতেই মিমি আমাকে বলল, এদিকে এসো। হাত ধরে গাছের কোণায় নিয়ে গেল। বলো কি বলবে। মিমি আমাকে ধাক্কা দিয়ে গাছের সাথে ঠেকিয়ে দিল। আমি হকচকিয়ে গেলাম। সে ধীরে ধীরে আমার মুখের সামনে আসতে লাগলো। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। হঠাৎ মিমি আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমিও নিজেকে সামলাতে পারিনি। মিমির হাতে নিজেকে সঁপে দিলাম। নিজেকে সামলাতে না পেরে মিমিকে জড়িয়ে ধরলাম। এমন সময় মিমি আমাকে ছেড়ে দৌড়ে পালালো। ও আমাকে ছাড়তেই আমার হাঁপানি শুরু হয়ে গেল। কিন্তু মিমি এভাবে পালালো কেন? হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে টান মারল। আমি ভাবলাম হয়তো মিমি, কিন্তু না। চোখ মেলে তাকানোর আগেই ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। কানের নিচে চিনচিন ব্যথা অনুভব করছি। খুব জোরে দিয়েছে চড় দুটো, কিন্তু মারল কে? তাই সামনে তাকিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে, আর তার হাত ধরে আছে বোরখাওয়ালি ম্যাডাম। ভয়ে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এখন না জানি কি করে বসে আল্লাহ জানেন। ম্যাডামের চোখ দুটি লাল পর্ণে ধারণ করেছে। ওনার চোখের দিকে তাকিয়ে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছি, এই মেয়ের হাত থেকে রক্ষা করো খোদা, আর জীবনেও এমন ভুল হবে না। শুধু শেষবার রক্ষা করো।
ম্যাডাম মিমির হাত ছেড়ে দিয়ে মিমিকে বলল, মিমি, তুই বাসায় যা, আর কালকে তোর আব্বু ও আম্মুকে আমার সাথে দেখা করতে বলবি। মিমির দিকে চেয়ে দেখি সে ভয়ে কান্না করে দিয়েছে। মিমি কান্না করলে মিমিকে বেবির মতো লাগে। মিমি কান্না মাখা কণ্ঠে বলল, প্লিজ ম্যাম, আমাকে যা শাস্তি দেবেন দেন, তবু আমার আব্বুকে কিছু বলবেন না। তিনি জানতে পারলে আমাকে আর স্কুলে আসতে দিবে না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি ম্যাডাম, প্লিজ ম্যাম, একটিবার সুযোগ দেন, আমি আর ওর সামনে যাব না। এই শেষবার তোমাকে মাফ করলাম। ফের যদি তোমাকে ওর আশেপাশে দেখি তাহলে তোমার আর রক্ষা নেই। যাও, এখন বাসায় যাও। অতঃপর মিমি চলে গেল। এখন আমার কি হবে? ম্যাডাম যে আমার দিকে তেড়ে আসছে, এখন মনে হয় আমাকে আস্ত গিলে খাবে। ভাবছি পালালে কেমন হয়, কিন্তু কি লাভ, পরে আমারই বেশি ক্ষতি হতে পারে। ম্যাডাম আমাকে রাগী গলায় বলল, কি তোর জরুরি কাজ, তাই না? চুপ করে থাকতে পার পাবি না। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। ম্যাডাম তখন ব্যাগ থেকে ফোনটা বের করলো। এটা কি দেখেছিস? আমি সামনের দিকে তাকাতেই আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা, কারণ ম্যাডাম সবকিছু ভিডিও করে রেখেছে। এখন আর আমার বাঁচার কোনো উপায় নেই। অসহায়ের মতো করুণ অবস্থা আমার। করুণ দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এটা কেন করলেন ম্যাডাম? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ ওই মেয়েটাই করেছে। কেন শুধু শুধু আমাকে ফাঁসাচ্ছেন? তোকে না বলেছিলাম ওর থেকে দূরে দূরে থাকবি? আর আজকে তোকে জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবি কিনা, তুই মিথ্যা বলেছিস, তাই এমনটা করেছি। এখন বল, তোকে কি শাস্তি দেওয়া উচিত? যা খুশি করেন। রাগ দেখিয়ে চলে এলাম ওখান থেকে। ম্যাডাম ওইখানে দাঁড়িয়েছিল। বাসায় এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। তারপরের দিন আর স্কুলে যাইনি। ভালো লাগছিল না স্কুলে যেতে। কোচিং করতেও যাইনি। আমাকে আজকে যেতে হবে, কারণ সবাই আনন্দ ভ্রমণে বের হবে। তাই আমি সকাল সকাল রেডি হয়ে স্কুলে গেলাম। আজ ম্যাডামকে কোথাও দেখিনি। স্যাররা সবাই ব্যস্ত। অনেক ছেলেমেয়েরাই আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য সেজে গুজে এসেছে। 2টা বাস আনা হয়েছে। আমি আগে থেকে বাসে বসে মোবাইল বের করে গান শুনছিলাম। পুরো বাস ফাঁকা, এমনকি ড্রাইভারও নেই, কারণ বাস ছাড়বে আরো 2 ঘন্টার পর। আমি জানালার ধারের সিটে বসে আছি, আর সবাই মাঠে গল্প করছে। সবাই হাসি খুশি। হঠাৎ ম্যাডাম বাসে উঠলেন। হয়তো আগে থেকে ম্যাডাম আমাকে বাসে উঠতে দেখেছে। আমি তেমন একটা পাত্তা দিলাম না। ম্যাডাম কালো রঙের একটা বোরখা পরেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তাতে আমার কি? আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ম্যাডাম এসে আমার পাশের সিটে গা ঘেঁষে বসতে বসতে বললেন, কি জিসান সাহেব, রাগ করেছেন? ওই কুত্তা কথা বল, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দিব। ম্যাডাম এবার সহ্য করতে না পেরে আমার হাতে ও পিঠে ধুমধাম করে কিলঘুষি মারতে লাগলো। বলেন তো, ওনার নরম হাতের ঘুষি খেতে কার না ভালো লাগবে? আমার হাসি পাচ্ছিল। আমি আমার হাসি আটকাতে না পেরে হেসে দিলাম। ম্যাডাম আরো বেশি রেগে গেলেন। ম্যাডাম উঠে যেতে ধরছিল। হঠাৎ ওনার হাত ধরে টান মারলাম, কিন্তু কেন হাতটা টান মারলাম তা আমি জানি না। নিজের অজান্তেই হাতটা চলে গেল। ম্যাডাম টাল সামলাতে না পেরে আমার বুকের উপরে পড়ে গেল। তাই দেখে ম্যাডাম লজ্জায় চোখ বন্ধ করে ফেললেন। খুব মায়াবী লাগছিল ম্যাডামকে তখন। ওনার হালকা গরম নিঃশ্বাসটা আমার উপর পড়ছিল, তা আমি অনুভব করতে পারছিলাম। ম্যাডামের কপালের সাথে আমার কপাল ঠেকিয়ে অনেকক্ষণ ম্যাডামকে জড়িয়ে ধরেছিলাম। এক অজানা ঘোরের মধ্যে ছিলাম দুজনে। কয়েক মুহূর্তের জন্য ম্যাডামের শরীরের সুবাস আমাকে পাগল করে দিচ্ছিল। হঠাৎ ম্যাডাম নিজেকে জোর করে ছাড়িয়ে নেয় আর দৌড়ে পালায়। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডাম লজ্জা পেয়েছে। আমিও তখন এসব কথা ভেবেই একটা মুচকি হাসি দিয়ে বাস থেকে নেমে পড়লাম। ম্যাডাম অফিস রুমে, আর আমি ক্লাসমেট
সিয়ামের সাথে কথা বলছিলাম। এমন সময় ম্যাডাম ডাক দিলেন। আমি তাড়াতাড়ি গিয়ে ম্যাডামের সামনে দাঁড়ালাম আর কিছুক্ষণ আগের কথা ভেবে হাসছিলাম। ম্যাডাম সেটা ভালোভাবে লক্ষ্য করলো। তারপর ম্যাডাম বললেন, আজকে মিমিও আমাদের সাথে যাবে, তুই ওর থেকে দূরে দূরে থাকবি, তা না হলে এই ভিডিও ও চিঠি সোজা তোর বাবার হাতে যাবে, মনে থাকে জানো। ঠিক আছে। যা গিয়ে গাড়িতে বস, আর কিছুক্ষণ পর গাড়ি ছাড়বে। তারপর আমি গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর সবাই আসলো। সবাই সবার সিটে বসে পড়েছে, কিন্তু মিমিকে দেখতে পাচ্ছি না কেন? অন্য বাসে বসেছে হয়তো। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন, এসে আমার পাশের সিটে বসে পড়লেন। এ কি ম্যাডাম আমার পাশে বসেছেন কেন? তো কি হয়েছে? কিছু না, তবে স্যারেরা দেখলে খারাপ ভাববে। ভাবুক, তাতে আমার কি? তুই চুপচাপ বসে থাক। আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম। বাস ছেড়েছে, গন্তব্য কুয়াকাটা। সবাই খুব খুশি। সারা রাস্তায় ম্যাডাম আমার সাথে অনেক কথা বললেন, অনেক মজা হলো। ম্যাডামের সাথে আজ প্রথম ফ্রিভাবে কথা বললাম। অতঃপর 3টা বাজে সবাই কুয়াকাটা এসে পৌঁছলাম। সবাই নেমে গেছে, ঘোরাফেরা করছে, শুধু আমি আর ম্যাডাম নামিনি। ম্যাডাম নামবেন না? তুই নামবি না? নামবো তো, চলেন। অতঃপর ম্যাডাম আর আমি নামলাম। ম্যাডাম আমার হাত ধরে হাঁটছে। আমি অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম কিছু বলছেন না, চুপ করে আছেন। তারপর হাঁটতে হাঁটতে আমরা একটা বাগানের ধারে চলে এলাম। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। এই যে সান, দেখ দেখ, বানের গোলাপ ফুলগুলো কত সুন্দর, তাই না? সত্যি খুব সুন্দর। আমার ওগুলো চাই, তুই এনে দে। দিচ্ছি, দাঁড়ান। বাগান থেকে 3টা সুন্দর গোলাপ ফুল তুলে আনলাম। এই নেন। এইভাবে দিলে নেব না। তাহলে কিভাবে দিব? হাঁটু গেড়ে দিবি, যেভাবে ছেলে মেয়েদের প্রপোজ করে সেইভাবে। কেন 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 ওইভাবে কেন দিব? আমি তো আর আপনাকে প্রপোজ করছি না, তাই না? এত কিছু বুঝি না, যেইভাবে দিতে বলেছি সেইভাবেই দিবি, ব্যাস। দূর, আপনি শুধু আমার সাথে রাগ দেখেন কেন? দিবি কিনা বল। দিচ্ছি তো। পরে হাঁটু গেড়ে ম্যাডামের হাত বাড়িয়ে বললাম, এই সুন্দর ফুটন্ত ফুলগুলো শুধু আপনার জন্য। দয়া করে ফুলগুলো নিয়ে আমাকে ধন্য করুন ম্যাডাম। ম্যাডাম ফুলগুলো নিয়ে বললেন, তুই একেবারেই কাঁচা, কিছুই বুঝিস না দেখছি। আপনি আছেন তো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। চলো হাঁটা যাক। ম্যাডাম আবার আমার হাত ধরে হাঁটা শুরু করলো। আমরা গিয়ে আগেই জায়গায় এক হলাম। মিমিও দেখলাম টেবিলে বসে আছে, আমার দিকে কয়েকবার তাকিয়েছে। তাই দেখে ম্যাডাম আমাকে বললেন, খবরদার, ওর সাথে যদি কথা বলার চেষ্টা করো তো তোমার কপালে খারাপই আছে। আমি ভয়ে আর কিছু বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। পরে ম্যাডাম স্যারদের ওইখানে গেল, আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। রাস্তার ওই পাশে একটা ফ্লেক্সির দোকান দেখা যাচ্ছে, যাই সেখান থেকে ফ্লেক্সি করে আসি। হাঁটা দিলাম। ম্যাডাম পেছন থেকে ডাক দিলেন, কই যাও? একটু আসছি ম্যাম। পাশে তাকাতেই দেখি একটা সাদা রঙের কার আমার দিকে এগিয়ে আসছে। আমি সরে দাঁড়ানোর আগে গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললাম আমি। তারপর কি হলো আমার কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন চোখ মেলে তাকিয়ে দেখি আমি একটা রুমের মধ্যে একটা বেডে শুয়ে আছি। হাতের অনেক ব্যথা অনুভব হচ্ছে। ডান হাত পুরোটাই ব্যান্ডেজ করা। সব শিক্ষার্থীরা আমাকে দেখতে এসেছে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখি এটা একটা হোটেল। ম্যাডাম আমার পাশে বসে আছে, ভাই স্যারেরা এখানে উপস্থিত আছে। আমি উঠে বসলাম। আরে আরে, উঠে বসছো কেন? প্লিজ শুয়ে থাকো। না ম্যাম, আমি ঠিক আছি। মাঝখান থেকে হেড স্যার এসে আমার পাশে বসলেন। এখন কেমন লাগছে? ভালো। সরি স্যার, আমার জন্য আপনাদের আজকের আনন্দটা মাটি হয়ে গেল। আরে ধুর বোকা ছেলে, আগে মানুষের জীবনে সুস্থতা দরকার, তারপর জীবনে আনন্দ দরকার। সুস্থ না হলে তুমি কেমন করে আনন্দ করবে? ডাক্তার বলেছে তুমি 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। অতঃপর আমি আর কিছুই বললাম না। স্যার সব ছাত্র ও ছাত্রীদের নিয়ে বাইরে চলে গেল। শুধু ম্যাডাম গেলেন না, আমার পাশে বসে রইলেন। আমি ম্যাডামকে বললাম, আপনি যাবেন না? তোমাকে রেখে আমি কি করে যাব বলো? কেন আমাকে রেখে আপনি যাবেন না কেন? কারণ
তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, তাই তোমার খেয়াল রাখার দায়িত্ব আমারই। আমি তো বাচ্চা ছেলে না, কিভাবে নিজের দায়িত্ব নিতে হয় তা আমি জানি। যান, গিয়ে সবার সাথে আনন্দ করুন। আমি চাই না আমার জন্য আপনার আনন্দটা মাটি হয়ে যাক। আমি এখানেই থাকবো, কোথাও যাব না, তুমি চুপ করে থাকো। আমি এখন তোমাকে আমার হাত দিয়ে খাবার খাওয়াই দিব। ম্যাডামের কথা শুনে নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। ফার্স্ট গ্রাসের হতে খাবার তুলে খাওয়ার ভাগ্য কজনের হয়? এখন আমার নিজেকে লাকি মনে হচ্ছে। ম্যাডাম ফল কাটায় ব্যস্ত, কিন্তু আমার ফল খেতে ভালো লাগে না, তাই আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি এইগুলা খাবো না। তা এসব না খেলে শরীরে শক্তি আসবে কি করে? ডাক্তার এগুলো বেশি বেশি করে খেতে বলেছে তোমাকে। বললেই হলো আমি খাবো না? আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি খাবে? আজকে তো সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। চলবে ম্যাম। অতঃপর ম্যাডাম তার ব্যাগ থেকে একটি টিফিন বক্স বের করলেন, ওটাতেই বিরিয়ানি রাখা ছিল। চামচ দিয়ে তুলে আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষে ম্যাডাম বললেন, এখন এই ওষুধ খেয়ে রেস্ট নাও। আচ্ছা। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আমি শুয়ে আছি, উঠতে পারছি না, হাতে একটু বেশি ব্যথা করছে। তখন ম্যাডাম আমাকে বললেন, আচ্ছা জিসান, তোমার খুব ব্যথা লেগেছে তাই না? বেশি না, একটু পরেই ঠিক হয়ে যাবে। সরি, আমাকে মাফ করে দাও, আমার ভুলের জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আরে কিছু হবে না তো ম্যাডাম। আচ্ছা তুমি শুয়ে থাকো। তারপর আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম। আমি হঠাৎ কেমন জানি শরীরটা গরম গরম লাগছে। শরীরে ব্যথা পাওয়ার কারণে জ্বর জ্বর অনুভব হচ্ছে। বিড়বিড় করছি, এটা কি আবোল তাবোল বলছি নিজেও জানি না। ঝাপসা ঝাপসা চোখে দেখছি ম্যাডাম আমার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। তখন আমার কপালে একটু ঠান্ডা অনুভব হচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ঘুমিয়ে গেলাম আবার। খুব সকালে সূর্যের আলো আমার মুখের উপর পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ম্যাডাম আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছেন। আমি আঁতকে উঠলাম, কারণ কেউ জানলে আমাদেরকে খারাপ ভাববে। তাই আমি ম্যাডামের মাথা বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ম্যাডাম ঘুমের ঘোরে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু ম্যাডাম এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি কিছুতেই উঠতে পারলাম না। শুয়ে রইলাম আমিও। এখন ম্যাডাম আমার বুকের মধ্যে শুয়ে আছে, আর আমার মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। সেটা হচ্ছে ম্যাডামের নিকাব খুলে ম্যাডামের মুখটা দেখার উত্তেজনা। নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম ম্যাডামের চেহারার নিকাবটা একটু তুলে দেখার। তাই ধীরে ধীরে হাতটা ম্যাডামের মুখের কাপড়ের দিকে বাড়ালাম। প্রথমবার আর দ্বিতীয়বার সাহস পেলাম না, তাই হাতটা ফিরিয়ে নিলাম। তৃতীয়বার যখন ম্যাডামের মুখের কাপড়টা যেই প্রায় তুলব, ঠিক তখনই ম্যাডাম লাফ দিয়ে উঠে বসলেন। আমি থ মেরে গেলাম। এখন কি করি? ম্যাডাম আমাকে আস্ত গিলে খাবে এখন। ম্যাডাম ওনার মুখের কাপড়টা ভালোভাবে বেঁধে নিলেন, কারণ আমি একটু এলোমেলো করে দিয়েছিলাম। তারপর ম্যাডাম বিছানা থেকে উঠে গেলেন। আশ্চর্যজনক ব্যাপার হলো ম্যাডাম তুই বললেন না। আমি ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে। পরে ম্যাডাম ওয়াশরুমে চলে গেলেন। ভাবছি ম্যাডাম আমাকে কিছুই বলল না কেন? কাল আমার জ্বর এসেছিল, ম্যাডাম সারা রাত আমার সেবা করেছেন, মাথায় জলপট্টি দিয়েছেন, কিন্তু কেন কেন এসব করছেন উনি? তাহলে কি উনিও আমাকে ভালোবাসে? যদি ওনার মনে সত্যি আমার জন্য জায়গা হয়ে থাকে, তাহলে যেভাবেই হোক, যে করেই হোক, জেনে তো নেব আমি। কিছুক্ষণ পর ম্যাডাম ফ্রেশ হয়ে বাইরে এলেন। আজকে ম্যাডামকে খুব সুন্দর লাগছে। নেভি কালারের বোরকা পরেছে, খুব মানিয়েছে ম্যাডামকে। ম্যাডাম আমাকে বললেন, ফ্রেশ হবে না? হব তো। তুমি উঠে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। অতঃপর আমি বিছানা থেকে উঠে পড়লাম আর পা দুটো ফ্লোরে রেখে হাঁটার চেষ্টা করছি, আর তখনই হোঁচট খেয়ে পড়ে গেলাম। ম্যাডাম আমার হাত ধরলেন আর বললেন,
আমার কাছে হাতটা রেখে ওঠো আগে। পরে আমি ওনার কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়ালাম। উনি আমাকে ওয়াশরুম অবধি পৌঁছে দিলেন আর বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা। তারপর ম্যাডাম চলে গেল আর আমিও কিছুক্ষণের মধ্যে বের হয়ে এলাম। ম্যাডাম আমার হাতে হাত ধরে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালেন। তারপর নিজের হাত দিয়ে তুলে খাওয়াই দিলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আমি আর ম্যাডাম হাঁটতে বের হব বাইরে, আর সবার সাথে দেখা করতে হবে। সবাই নয়তো চিন্তা করবে। কিছুক্ষণ পর বাকি স্যার ম্যাডামদের সাথে দেখা করলাম। কথা বলার পর ম্যাডাম আমার কাছে আসলেন আর বললেন, চলো আমরা ওদিকটা থেকে হেঁটে আসি। আমি কোনো আপত্তি করলাম না। ম্যাডাম আর আমি একসাথে হাঁটা শুরু করলাম। ম্যাডাম আমার বাম হাতটা ধরে রেখেছে, কারণ ডান হাতটা তো মচকে গেছে। হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের ধারে চলে এলাম। লেকের পরিবেশটা খুব সুন্দর। চারিদিকে তখন হালকা বাতাস বইছে, কিন্তু আমার মনে অন্য কামনা বাসা বেঁধেছে। তা হলো ম্যাডামকে দেখার বাসনা। ম্যাডামকে বললে ম্যাডাম কিছুতেই আমাকে তার মুখ দেখাতে দিবে না, তা আমি জানি। কৌশলে দেখতে হবে, কিন্তু কিভাবে সেটাই ভাবছি। ম্যাডাম আমাকে এত কেয়ার করে কেন? আমিও তো ওনার ছাত্র, আর 5টা ছাত্রর মতো আমার সাথে ব্যবহার করে না, খালি রাগ দেখায়। না না, এটা রাগ না, উনি অভিমান করে। কিন্তু কেন করে? আমাকে মিমির সাথে দেখলে আরো বেশি রেগে যায় ম্যাডাম। যদি মিমি আমাকে ভালোবাসে তাহলে ওনার সমস্যা কোথায় আমি বুঝি না। উনি যদি আমার টিচারও ক্রাশ না হয়ে অন্য কেউ হতো, তাহলে এতক্ষণে তাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিতাম। রীতিমতো টর্চার শুরু করে দিয়েছে আমার উপর। মিমির দেওয়া চিঠিটা আমার এই অবস্থার জন্য দায়ী। এসব ভাবনায় ডুবেছিলাম। তারপর ম্যাডাম বললেন, জিসান দেখো, লেকের ওই ধারের নৌকা দেখা যাচ্ছে, প্লিজ চলো না নৌকা ভ্রমণ করে আসি। সরি ম্যাডাম, আমার নৌকা ভ্রমণ করতে ভয় লাগে। তাছাড়া আমি সাঁতার জানি না। যদি কোনো বিপদ হয় নিজে তো বাঁচবই না, আপনাকেও বাঁচাতে পারবো না। তুমি সাঁতার জানো না তো কি হয়েছে? আমি তো সাঁতার জানি, আর তাছাড়া ভয়ের কি আছে? আমি তো আছি তোমার পাশে। তবু আমি যাব না। প্লিজ জিসান, প্লিজ প্লিজ, আমার এই একটা রিকোয়েস্ট রাখবে না? প্লিজ চলো। ম্যাডাম এমন বাচ্চাদের মতো বায়না করছিল যে তা দেখে আমি নিজের হাসি আটকে রাখতে পারলাম না, হেসে ফেললাম। তা দেখে ম্যাডাম বললেন, ওই কুত্তা, হাসছিস কেন? না মানে আপনি যে বাচ্চাদের মতো বায়না ধরলেন না, তা দেখে আমি আর নিজের হাসি আটকে রাখতে পারলাম না। কি বললি? আমি বাচ্চা? দাঁড়া তোকে। কথাটি বলে আমার পিঠে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে লাগলো, আর আমি এদিক দিয়ে হেসেই যাচ্ছি। আর এক পর্যায়ে ম্যাডাম থেমে গেলেন। ওই কুত্তা, তুই কি খাস? তোর শরীর এত শক্ত কেন? উফ বাবা, আমার হাতটা মনে হয় ভেঙে গেল। ভালো হয়েছে। মারতে গেলেন কেন? আমি কি বলেছি আমাকে মারতে? আর এমনিতেও পুরুষ মানুষের শরীর শক্ত থাকে। হয়েছে, এখন চুপ থাক, যেতে হবে না তোকে। বুঝতে পেরেছি ম্যাডাম অভিমান করেছে, তাই আমি নিজে থেকে বললাম, ওকে চলেন যাই। কি সত্যি? তারপর আমি আর ম্যাডাম হাঁটা শুরু করলাম। তারপর নৌকার কাছে গিয়ে নৌকাতে উঠলাম। আমি এক সাইডে বসলাম আর ম্যাডাম আমার হাত ধরে বসে রইলেন। আমি তো ভয়ে থরথর করে কাঁপছিলাম, কারণ নৌকা একবার এদিক ওদিক দুলছিল। ভয়ে আমার শরীর থেকে ঘাম ছুটতে লাগলো। ম্যাডাম তা লক্ষ্য করে আমাকে বললেন, এই যে মিস্টার, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে, নাকি? আর তুমি এত ঘামছো কেন? দেখি মুখটা, আমার দিকে তাকাও না, দেখি। তারপর ওনার দিকে তাকালাম, কিছু বললাম না। উনি আমার গালে হাত দিয়ে বললেন, ইস কি অবস্থা হয়েছে তোমার, ওয়েট। তারপর উনি ওনার ব্যাগ থেকে একটা রুমাল বের করে আমার মুখ পুরোটা মুছে দিলেন। আমি শুধু অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। বেশ অনেকক্ষণ নৌকা ভ্রমণ করে নৌকা থেকে দুজনে নামলাম। ম্যাডাম ওনার ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ইস কত বেলা হয়ে গেছে, চলো তো, তোমাকে কিছু খেতে হবে, তারপর আবার তোমাকে ওষুধ খাওয়াতে হবে। ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ওষুধ কোথায় পাবো? কোথায় পাবো মানে? তোমার ওষুধ তো আগে থেকে কিনে রাখা হয়েছে, কেন তুমি জানো না? তা জানি, কিন্তু ওগুলো আমাকে কিভাবে খাওয়াবেন? ওগুলো তো হোটেলে রাখা আছে। ধুর বোকা, আমি আসার সময় ওষুধগুলো আমার সাথে করে নিয়ে এসেছি। চলো তো, তার আগে তোমাকে কিছু খাওয়াতে হবে। আমি নীরবতা বজায় রেখে শুধু ভাবলাম,
নিজের বউ থাকলেও এতটা কেয়ার করতো না যতটা না ম্যাডাম আমার কেয়ার করছে। তারপর ম্যাডাম আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর, একটা রুমের মতো বক্স বক্স করে সাজানো, যে কেউ যে কোনো একটা বুকিং করে নিতে পারবে। ম্যাডাম 3 নাম্বার বক্সটা বুকিং করলেন। 2টি সুন্দর সোফা আর একটি টেবিল সুন্দর করে গোছানো। আমি এরকম রেস্টুরেন্টে এর আগে কখনো দেখিনি। অতঃপর একজন ওয়েটার আসলো আর মেনু কার্ড দিয়ে বলল, কি খাবেন ম্যাডাম? ম্যাডাম মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই না, অর্ডার করো, কি খাবে বলো। আপনি যা ভালো মনে করেন তাই অর্ডার করেন। তারপর ম্যাডাম কার্ড দেখে অর্ডার করলো আর ওয়েটার চলে গেল। এই নাও, পানি খাও। তারপর ম্যাডামের হাত দেখে পানির গ্লাসটা নিয়ে পানি খেলাম। তারপর বললাম, ম্যাডাম আপনি আমার এত কেয়ার করেন কেন? কারণ তোমার এই অবস্থার জন্য তো আমিই দায়ী, তাই। কেন আপনি দায়ী কেন? এটা তো আমার ভুল, আমার উচিত ছিল একটু সাবধানে চলা। আপনি এটার জন্য নিজেকে দোষী করছেন কেন? ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে ওয়েটার খাবার নিয়ে হাজির। তারপর ওয়েটার খাবার সার্ভ করে চলে গেল। এখন আর কোনো কথা নয়, তুমি হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাবেন না? আমার এখনো খিদে পায়নি, তা না হলে তোমাকে রেখে আমি সব খাবার খেয়ে ফেলতাম, বুঝেছো? এখন চুপ করে খাবারটা খাও। মাথা নাড়ালাম। তারপর ম্যাডাম আমাকে খুব যত্ন সহকারে খাবার খাইয়ে দিলেন। তারপর উনি আমার মুখ মুছে দিলেন। তারপর একটা একটা করে সব ওষুধ খাইয়ে দিলেন। কি করব বলেন, শত হলো ম্যাডাম তো, তাই সব আদেশ মানতে বাধ্য। তারপর আমরা স্যারদের ওইখানে গেলাম। তারপর একটা চেয়ারে বসে পড়লাম। আমি একা বসে আছি আর ম্যাডাম স্যারদের সাথে কথা বলেছেন। হঠাৎ মিমি আমার সামনে এলো আর বলল, এখন কেমন আছো তুমি? আগের থেকে বেটার। এখানে একা একা বসে আছো কেন? চলো ওদিকটা থেকে ঘুরে আসি। না মিমি, আমি যেতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব বকা দিবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। মিমি আমার কথা শুনে কান্না করে দিল। মুহূর্তেই মিমির ফর্সা মুখখানা লাল হয়ে গেল, অজর ধারায় কাঁদছে। আমি আর বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। আরে আরে, তুমি কাঁদো কেন? এই প্রথম আমি কাউকে মন থেকে ভালোবেসেছি, আর সে আমাকে ঘৃণা করে। ওকে যেতে হবে না, আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো। আমি বুঝতে পারলাম মিমির এই মুহূর্তে আবেগটা কাজ করছে, তাই ও এমনটা বলছে। ঠিক তখনই ও চলে যেতে ধরবে। আমি ওর হাতটা টেনে ধরে বললাম, বলো কোথায় যাবে? কোথাও যেতে হবে না তোমার। এখন যদি আমার সাথে ঘুরতে না যাও তাহলে তোমার সাথে আর কোনো দিনও কথা বলবো না আমি। আচ্ছা চলো ওই দিকটাতে যাই। তারপর মিমি আমার হাত ধরে একটা বাগানের ধারে নিয়ে এলো। বাগানের মাঝে একটা দোলনা ছিল আর তার পাশে একটা সুন্দর বাড়ি ছিল। মনে হয় বাগানটি এই বাড়ির মালিকের। তারপর মিমি আর আমি সেই দোলনাটায় বসলাম। মিমি আমার হাত ধরে বলল, আচ্ছা কিষান, তুমি কি আমাকে সত্যি পছন্দ করো না? আমি কি দেখতে এতটাই খারাপ? মিমির এই কথার জবাব দেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। থতমত খেয়ে গেলাম, কি বলবো কিছু বুঝতে পারছি না। এখন উল্টাপাল্টা কিছু বললে কান্না শুরু করে দিবে। আর না, তুমি দেখতে খুব সুন্দর, তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই, এসব তোমার ভুল ধারণা। তাহলে কেন তুমি আমাকে ভালোবাসতে ভয় পাও বলো? ওই ম্যাডামের জন্য? তুমি দেখো, আমি আব্বুকে বলে ওই ম্যাডামকে স্কুল থেকে বের করার ব্যবস্থা করছি, তবুও তুমি আমাকে এভাবে এড়িয়ে চলো না, আমার খুব কষ্ট হয়। না, তুমি ম্যাডামকে কিছু করবে না, আর তুমি এমনিতেও কিছু করতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওনার কাছে তোমার চিঠি আর কিস করার ভিডিও আছে, কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা কিচ্ছু করবো না, আর তুমি আমাকে এভাবে এড়িয়ে চলবে না। বলো তুমি আমাকে ভালোবাসবে? আসলে মিমি, আমি প্রেম ভালোবাসা বিশ্বাসী নই, এগুলো আসলে টাইম পাস। মহান আল্লাহ যাকে আমার বউ বানাবে, আমার ভালোবাসা শুধু তার জন্যই থাকবে। মিমি মুখ ভেঙচি দিয়ে বলল, এই তো তোমার বউ তোমার সামনে বসে আছে,
কই ভালোবাসো তো দেখি। তাই নাকি? এখন না, আগে বিয়ে হয়ে যাক, তারপরে। আমি মনে মনে ভাবছি কোন দিকে যাব। আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে। আমি এই পিচ্চি মেয়েটির প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি। তার উপর আমার ক্রাশ ম্যাডামের এত কেয়ার আমার প্রতি। আমি তো ম্যাডামের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। হায় আল্লাহ, ভালোবাসার মানুষ দিলে, কিন্তু একসাথে দুটো কেন দিলে? দিলে এইটাই দিতে, তাকে ভালোবেসে বিয়ে করতাম। হঠাৎ মিমির ডাকে ধ্যান ভাঙলো আমার। এই কি ভাবছো তুমি? কই কিছু না তো। আচ্ছা চলো বাড়ির ভেতরে চাই। অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে বললাম, বাড়ির ভিতরে কেন যাব? এটা তো অন্যের বাড়ি। আমরা এই বাড়িতে গিয়ে কি করব? মিমি একটা হাসি দিয়ে বলল, ধর পাগল, এটা আমার আপুর বাড়ি, তার মানে এটা আমারও বাড়ি। অন্যের বাড়ি হতে যাবে কেন? কি বলছো? এটা তোমাদের বাড়ি হলো কি করে? তোমরা তো ঢাকাতে থাকো। আসলে আমার আব্বু একজন ভ্রমণ রসিক মানুষ। উনি যেখানেই যান সেখানে নিজের নামে একটা বাড়ি তৈরি করে আসেন, কারণ আব্বু পরে ঘুরতে এলে যেন হোটেলে না থাকতে হয়। বাহ, তোমার আব্বুর শখটা তো দারুণ। এখন চলো, বাড়ির ভেতরটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা চলো। আমি আর মিমি যখন উঠে বাসার ভিতরে ঢুকবো, তখন মিমি আমার হাত ধরে হাঁটা শুরু করলো। বেশ অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার তাকানো দেখে মিমি একটা হাসি দিল। সাথে সাথে আমি মাথা ঘুরিয়ে নিলাম। মেয়েটা ছোট হলে কি হবে, ওর হাসিতে একটা জাদু আছে। এমনিতেও ছোট আর খাটো মেয়েরা কিউট হয় বেশি, আর বেশি জেদিও হয়। মিমি ঠিক তেমনই একটা মেয়ে। আমরা বাড়ির গেটের সামনে চলে এলাম। হঠাৎ পেছন থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। আমি আর মিমি থামলাম সেখানে। গাড়ি দুটি বাড়ির কিছু দূরে এসে থামলো। গাড়ি থেকে একটা অফিসার নামলেন। দেখতে বেশ একটা দানবের মতো। আমাদের দিকেই আসতে লাগলো অফিসারটি। ভয়ে আমার পা থরথর করে কাঁপতে লাগলো। মনে হয় এই হালা আমাদের ধরতে আসছে, আর টাকা চাইবে। টাকা দিতে না পারলে আমাদের থানায় নিয়ে যাবে। তখন লুঙ্গিতে যেমন জোরে বাতাস লাগলে পরনের লুঙ্গি উড়ে যায়, ঠিক তেমন আমারও আমার পরিবারের সম্মান উড়ে যাবে, ধুলায় মিশে যাবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পুলিশ অফিসারটা আমাদের সামনে এসে হাত করাটা দেখিয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জিশান আহমেদ। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে বললাম, এসব কি বলছেন আপনি? আমাকে অ্যারেস্ট করবেন কোন অপরাধে? আমি কি অপরাধ করেছি? বিনা দোষে কাউকে অ্যারেস্ট করা তো অন্যায় স্যার। আর আমরা তো স্কুল বন্ধ, এখানে একসাথে পিকনিক করতে এসেছি। প্লিজ স্যার, আমাদের অ্যারেস্ট করবেন না। আমি কোনো অন্যায় করিনি। তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি আমার ভাগ্নিকে কাঁদিয়েছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। চমকে গেলাম কিছুটা। ওনার কথা শুনে ভাবতে লাগলাম, ওনার ভাগ্নিটাই বা কে, আর আমি তাকে কখন কিভাবে কাঁদালাম? এর মধ্যেই মিমি বলে উঠল, মামা, কি শুরু করেছো এসব? দেখো তোমার জন্য ছেলেটা কত ভয় পেয়েছে। মিমির কথা শুনে আরো বেশি চমকে গেলাম। বিস্ময়ের দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে বললাম, উনি তোমার মামা? উনি হলেন আমার মামা, এই কুয়াটা থানার পুলিশ অফিসার। আমি এখানে আসবো বলে মামা আমার সাথে দেখা করার জন্য এসেছে। আর আমি তোমার সম্পর্কে মামাকে সব বলেছি। পুলিশ হালা কইতাছে থুক্কু, এখন তো আঙ্কেল বলে ডাকতে হবে। আরে বাবা, ভয় পেয়েছো নাকি? ভয় পাবার কিছু নেই। আমি আসলে সবার সাথে একটু মজা করে থাকি। জি বুঝলাম। এর মধ্যেই মিমি বলল, মামা আবার কখন আসবে? জানি না, যখন আসবো তখন ফোন দিয়ে জানিয়ে দিব। আচ্ছা। তারপর অফিসারটি চলে গেলেন। আমি আর মিমি বাড়ির ভিতরে গেলাম। আমার হাতটা একটু ব্যথা ব্যথা লাগছে, আর মাথাটাও কেমন জানি ঘুরছে। তাই আমি মিমিকে বললাম, মিমি চলো স্যারদের ওইখানে চলে যাই।
আমার ভালো লাগছে না এখানে। কেন? তোমার আবার এখানে কি হলো? কিছু না, আমার শরীরটা কেমন জানি ব্যথা ব্যথা করছে, আর আমার ওষুধ খাবারও সময় হয়ে গেছে, তাই যেতে হবে। আর একটু থাকো, ওখানে গেলে ম্যাডাম তোমার সাথে আমাকে কথা বলতে দেয় না, জানো তো। অবশেষে মিমির জোরাজুরির কারণে ওর সাথে আরও কিছু সময় থাকার জন্য রাজি হলাম। তারপর বাসাটা ঘুরে দেখলাম অনেক সুন্দর। তারপর চলে এলাম স্যার ম্যাডামদের ওইখানে। আমাকে আর মিমিকে ম্যাডাম একসাথে দেখে ফেলেছে। আমি বেশ বুঝতে পারছি ম্যাডাম বেশ রেগে আছে, রাগের মাথায় যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমি সুযোগ বুঝে হোটেলে চলে এলাম, কিন্তু ধরা পড়ে গেলাম ম্যাডামের কাছে। আমি যখন হোটেলে আসছিলাম তখন ম্যাডাম আমার পিছু পিছু আসছিল। আমি রুমে ঢুকলাম আর কিছুক্ষণ পর কলিং বেলটা বাজাতে লাগলাম। আমি জানি এটা ম্যাডাম, তাই ভাবছি দরজাটা আজকে বন্ধ রাখবো, খুলবো না। ভিতরে এসে আমার ঘ্যানর ঘ্যানর করবে, কিন্তু ম্যাডাম এক নাগারে বেল বাজিয়েই যাচ্ছেন, তাই বাধ্য হয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথেই উনি ভিতরে প্রবেশ করলেন আর দরজাটা লাগিয়ে দিলেন। ওনার চোখগুলো লাল বর্ণে ধারণ করেছে কিছুটা। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম আমার কলার টেনে ধরে বলল, ওই কি হয়েছে মানে? তোকে কতবার বলেছি তুমি ওই মেয়ের সাথে কথা বলবি না, তারপরও ওর সাথে কেন গেলি? ম্যাডাম আমার কলার ধরায় আমার খুব খারাপ লাগলো। যে যাই করুক না কেন, কেউ যদি আমার কলার ধরে তো আমার মেজাজ ঠিক থাকে না। তাই ম্যাডামের কাছ থেকে এক ছটকায় কলার ছাড়িয়ে নিলাম আর বললাম, আমি বললাম ইচ্ছে হয়েছে তাই গেছি, তাতে আপনার কি? আপনি বলার কে আমি কার সাথে যাব বা না যাব? আমি কে মানে? তোর সাহস তো কম না, আমার সাথে এইভাবে কথা বলিস। দাঁড়া, আজকে তোর আব্বুকে সব বলে দেব। যান, গিয়ে বলেন কি হবে আর, বড়জোর দুটো থাপ্পড় খেতে হবে আর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। ভালোই হবে, অন্তত রোজ রোজ একটা জিনিস নিয়ে ভয় পেতে হবে না। শুধু ভদ্রতার খাতিরে এই কয়দিন আপনার কথা মতো চলেছি, তা না হলে আপনি কেন, আপনার পুরো গোষ্ঠী মিলেও আমার কিছু করতে পারবে না। ম্যাডাম এবার চুপ করে গেলেন। চোখের কোণে পানি চিকচিক করছে, যে কোনো সময় সেগুলো ঝরে পড়তে পারে ম্যাডামের। ম্যাডাম মুখ ঘুরিয়ে নিজের চোখের জল মুছে নিলেন আর বললেন, আচ্ছা, তুই কি ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? আমি মিমিকে ভালোবাসি আর মিমিও আমাকে ভালোবাসে, তাতে আপনার কোনো সমস্যা? আর আমি বুঝি না আপনি কেন আমার পিছু পড়ে আছেন। বুঝতে হবে না। ম্যাডাম কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। ওনার কান্নার আওয়াজ আমার সকল রাগ ভাঙিয়ে দিল। না, ম্যাডামের সাথে আমার এভাবে কথা বলা উচিত হয়নি, কিন্তু আমি বুঝতে পারি না ম্যাডাম এমন কেন। আমি তো মিমিকে ভালোবাসি না, আমি তো ওর সাথে কথাই বলতে যাই না, তারপরেও যে কেন রাগ করে। আর যত রাগ সব আমার উপর। তারপর আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে চলে এলাম স্যার ম্যাডামদের ওইখানে। সবাই খুব মজা করছে, কেউ গান বাজনা করছে তো কেউ খেলাধুলা করছে। পিকনিকটা সবাই উপভোগ করছে, শুধু আমি বাদে। মিমি দেখি গান গাইছে, আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। আমি কিছু না বলে একটা চেয়ারে বসে পড়লাম। এবার সবাইকে খাবার দেওয়া হচ্ছে, সবাই খেতে বসেছে আর আমিও। মিমি তার চেয়ার থেকে উঠে আমার পাশে বসলো। আমি তেমন কিছু মনে করিনি, জানি মেয়েটার আমার প্রতি একটা আকর্ষণ কাজ করছে। কিছুদিন পর এটা এমনি ঠিক হয়ে যাবে, যখন দেখবে আমার কাছ থেকেও সামান্যতম গুরুত্ব পায় না, আমি ওকে ভালোবাসি না। যখন সে এটা বুঝতে পারবে তখন সে নিজে থেকে আমার থেকে দূরে সরে যাবে। তাই কিছু না মনে করে খাওয়ায় মনোযোগ দিলাম। তারপর স্যার ম্যাডামদের ওইখান থেকে শোনা যাচ্ছে যে আমাদের মধ্যে কেউ একজন অনুপস্থিত। পরে তাদের কথা শুনে বুঝতে পারি বোরকাওয়ালি ম্যাডাম আমাদের সাথে নেই। সবাই ম্যাডামকে খুঁজছে, ফোন করছে, কিন্তু ফোন বন্ধ। আমার আর বুঝতে বাকি রইল না যে ম্যাডাম আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। আমি খাবার ছেড়ে উঠে পড়লাম। মিমি সেটা দেখে আমার হাত ধরে বলল,
এই কোথায় যাচ্ছ? এখানে বসো বসে। ভালোই হয়েছে ম্যাডাম চলে গেছে, আপদ বিদায় হয়েছে। মিমির কথায় আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। সবার সামনে ওকে কিছু বলতে চাই না, তাই এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। মিমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি চলে এলাম সেখান থেকে, কারণ আমি জানি ম্যাডাম এখন কোথায় থাকতে পারে। হয়তো লেকের পাড়ে আছে। ম্যাডাম আমাকে বলেছিল যখন তার মন খারাপ থাকে তখন তিনি লেকের পাড়ে বসে থাকেন, নয়তো ছাদে। তাই আমি দেরি না করে চলে এলাম লেকের পাড়ে। যা ভেবেছিলাম ঠিক তাই, ম্যাডাম ওখানে আছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্ধকারে কালো বোরখা পরা মেয়েদের দেখতে পারা খুব মুশকিল, কিন্তু চাঁদের আলোয় লেকের পাড়টা পুরো আলোকিত হয়ে আছে, তাই চিনতে সমস্যা হলো না। আর তাছাড়া এত রাতে ম্যাডামকে ছাড়া অন্য কাউকে দেখছি বলে মনে হয় না। আমি ধীর পায়ে ম্যাডামের সামনে গেলাম। বুঝতে পারছি ম্যাডাম এখনো কাঁদছে, তাই দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য কেউ শুধু শুধু কাঁদুক, আমি তা কি করে হতে দেই? ম্যাডাম তার ফোনটা বের করলেন। উকি মেরে দেখলাম ওনার ওয়ালপেপারে আমার ছবি সেট করা। আমি অবাক হলাম, কারণ এই ছবি 7 মাস আগের তোলা। এটা উনি কই পেলেন? চিন্তায় পড়ে গেলাম। ওনার সাথে আমার পরিচয় মাত্র কিছুদিনের, কিন্তু ওনার কাছে আমার এই পিক কিভাবে এলো? না, আর কিছু ভাবতে পারছি না। এমনিতেও মাথা হারিয়ে ফেলতে পারি। তারপর ম্যাডামের কণ্ঠ শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। ম্যাডাম আমার পিকটা সামনে রেখে কেঁদে কেঁদে বলছে, আমাকে এত কষ্ট দিচ্ছিস তো? দাঁড়াও, একবার বিয়েটা হয়ে যাক, সব সুদে আসলে তুলে নেব। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? যখন থাকবো না তখন তুমি বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম। হঠাৎ করে ম্যাডাম ওনার মোবাইলে সেভ করা আমার ছবিটা একটা চুমু খেলেন আর বললেন, খুব ভালোবাসি তোমায়। যত কষ্টই দাও না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব। কথাটা শোনার পর আমার মনের ভিতর একটা উত্তেজনার ঢেউ সৃষ্টি হলো। আর সেটা হলো, কে এই ম্যাডাম? আর আমাকেই বা চিনে কিভাবে? নিজের জীবনের থেকে কেউ আমাকে এতটা ভালোবাসে? অথচ এই বিষয়টি আমার অজানা ছিল। কিন্তু ম্যাডামের সাথে আগে কখনো দেখা করছি বলে মনে হয় না। কিন্তু উনি কে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে। যতক্ষণ না এর উত্তর পাবো ততক্ষণ আমি শান্তি পাবো না। তবে এই প্রশ্নগুলোর জবাব শুধু ম্যাডাম নিজেই দিতে পারে। তাই আর কিছু না ভেবে পিছন থেকে ম্যাডামের কাঁধে হাত দিলাম। হাত রাখতেই ম্যাডাম কিছুটা আটকে উঠল। পেছন ঘুরতেই ম্যাডাম দেখতে পেল উঠে দাঁড়ালেন তিনি। চাঁদের আলো ওনার মুখে পড়ায় ওনার চোখের কোণে জমে থাকা পানি চিকচিক করছে। তা দেখে কিছু বলার মতো শক্তি হারিয়ে ফেললাম। ম্যাডাম নির্বাক মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। তা সহ্য করে ম্যাডামকে বললাম, এখানে কি করছেন ম্যাডাম? এমনভাবে বললাম যেন ম্যাডাম বুঝতে না পারে যে আমি তার কথা সব শুনে ফেলেছি। কিছু না বলে হু করে কেঁদে দিল, আর সেই সাথে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। কি হলো, হঠাৎ এমন করছেন কেন? আমিও ম্যাডামকে আলতো করে জড়িয়ে ধরলাম। কিছু বলার মতো সাহস পাচ্ছি না। ম্যাডাম এখন আমাকে জড়িয়ে ধরে আছে, উনিও কিছু বলছেন না, চুপ করে আছে। কি করব আমি বুঝতে পারছি না। লেকের ধারে ঠান্ডা বাতাস বইতে লাগলো, এতে আমার শরীর আরো বেশি ঠান্ডা হয়ে গেল। এমনিতে আমার শরীরে জ্বরটা আরো বেশি হয়ে যাচ্ছে। ম্যাডামকে জড়িয়ে ধরার ফলে হাতেও ব্যথা লাগছে, কিন্তু কিছু বলতে পারছি না। হিম শীতল বাতাস দুজন নরনারীর মনে এক অন্যরকম ভালোবাসা জাগ্রত করে তুলতেছে। ঠান্ডা বাতাসে আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। ম্যাডামকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাডামও পরম শোকে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আমি ধীরে ধীরে ওনার মাঝে আসক্ত হয়ে পড়ছিলাম। হঠাৎ আবার আমার মাথায় প্রচন্ড রকমের ব্যথা শুরু হলো। এবার আমি নিজেকে সামলাতে পারলাম না। নিজেকে ম্যাডামের বাহুডোর থেকে মুক্ত করে ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম। যখন মাটিতে পুরো শুয়ে পড়লাম তখন আমি সম্পূর্ণ জ্ঞান হারাইনি। ম্যাডামের কান্নার আওয়াজ আরো দ্বিগুণ বেড়ে গেল আর বলতে লাগলো, জিসান, এই জিসান, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। উহু করে কেঁদে দিল ম্যাডাম। তারপর আমার আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হোটেলে আবিষ্কার করলাম।
আশেপাশে কেউ নেই। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখি 2টো বাজে। মাথায় এখন একটু চিনচিন ব্যথা অনুভব করছি। বিছানা থেকে উঠতে যাব, তখনই মনে হলো কেউ আমার পা জড়িয়ে রেখেছে। আধশোয়া হয়ে তাকিয়ে দেখি ম্যাডাম আমার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। তা দেখে আমার মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। যখন আমি জ্ঞান হারিয়েছিলাম তখন ম্যাডাম খুব কষ্টে ছিলেন, হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। জানি না উনি কে, কি ওনার পরিচয়, আর উনি আমাকে কেন এত ভালোবাসেন কেন। আর কিছু চিন্তা না করে আস্তে আস্তে নিজের পাটা ছাড়িয়ে নিলাম। তারপর আমি সোফায় গিয়ে বসে পড়লাম। খুব পানি তেষ্টা পেয়েছে, তাই উঠে পানি খেয়ে নিলাম। বাইরে হালকা মোড়লয়ে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়া দেখতেছি আর হাজারো চিন্তা করছি। হঠাৎ এমন মনে হলো যে কেউ আমাকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। তারও শরীরের গরম উত্তাপ আমার ঠান্ডা শরীর গরম করে দিচ্ছে। চমকে গেলাম যখন কেউ একজন বলল, কি হলো, বিছানা ছেড়ে উঠে পড়লে কেন? গলার শব্দ শুনে আমি বুঝে গেলাম এটা ম্যাম ছাড়া আর কেউ না। তাই আমি পিছন ঘুরে ম্যাডামের চোখাচোখি হলাম। কেউ কারো চোখ সরাচ্ছি না, দুজন দুজনের দিকে অপলক ভাবে তাকিয়ে আছি। ম্যাডাম তার চোখের ইশারায় কিছু বোঝাতে চাই, কিন্তু বুঝতে পারছি না ওনার চোখে এত মায়া যে চোখে চোখ রাখলেই সব ভুলে যাই। হঠাৎ খুব জোরে একটা বিদ্যুৎ চমকালো, সাথে সাথে ম্যাডাম আমাকে খুব জোরে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরেছিলেন যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু আমি পারিনি ম্যাডামের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। আমার বুকের মাঝে মুখ লুকিয়ে আছেন। জানি না ওনার মনের মধ্যে কি চলছে, কিন্তু বেশিক্ষণ এভাবে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই আমি ধীরে ধীরে ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভয় পেয়েছেন নাকি? এবার ম্যাডাম নীরবতা ভেঙে বললেন, দুনিয়ার সব ভয়কে জয় করতে পারবো যদি এই বুকে আমি সারা জীবন ঠাই হয়। জড়িয়ে ধরে বললেন। আমি ওনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। এখন আর উত্তর কি দিব, তাই আমি দুষ্টুমি করে বললাম, কি বললেন? আবার বলেন। আমি শুনতে পারিনি। এবার উনি নিজে থেকে আমাকে ছেড়ে দিলেন আর লজ্জা পেয়ে দৌড়ে গিয়ে বিছানার অন্যদিকে দেওয়ালের দিকে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি শুধু ওনার কাণ্ড দেখছি। একে তো বৃষ্টির রাত, তার উপর সাথে এমন লজ্জাবতী ম্যাডাম। ওনাকে দেখে আমার মনের ভিতর এক রোমান্টিক ঝড় বইতে শুরু করলো। আমি পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়েছি। আমি কখন কিভাবে দুর্বল হয়ে পড়লাম ম্যাডামের প্রতি তা আমার অজানা। আমি আর মাথা খাটালাম না, সোফায় গিয়ে বসে পড়লাম। আর একটু আগে ম্যাডাম আমাকে যেভাবে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরেছিল তা ভেবে অজান্তেই নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এমন সময় ম্যাডাম আমার সামনে এসে দাঁড়ালেন আর মিষ্টি করে বললেন, এইভাবে মুখ লুকিয়ে হাসছো কেন? কোথায় হাসলাম? আমি তো কিছু বলার আগে ম্যাডাম আমাকে ধমক দিয়ে বললেন, চুপ, লুচ্চা ছেলে কোথাকার। বেশি কথা বললে কিন্তু মারতে মারতে সোজা করে দিব। কিছুটা চমকে গেলাম। সোফা থেকে উঠে বললাম, কি করলাম ম্যাডাম? আপনি তো আমাকে জড়িয়ে ধরলেন। ওই চুপ, বেশি কথা বলবি না কিন্তু, বলে দিলাম। আমি চুপ মেরে গেলাম। আমি বুঝতে পারি না ম্যাডামের রহস্যটা কি। আজব ম্যাডাম একটা, কখনো তুই তুকারি করে বলে, আবার কখনো আমি তুমি, না জানি কখন আবার আপনি করে বলে, আল্লাহ জানে। এমন সময় ম্যাডাম আমার হাত ধরে বললেন, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আর এত রাতে মেডিসিন পাবো না। কিছু লাগবে না ম্যাডাম, এমনি ঠিক হয়ে যাবে। কিছু লাগবে না? তোমাকে কে বললো? হ্যাঁ, বেশি কথা বলো কেন? চুপচাপ থাকবে। ওকে। এরপর ম্যাডাম আমার হাত ধরে নিয়ে গেলেন বিছানার সামনে। এইখানে শুয়ে পড়ো তো, আমি তোমার মাথায় জলপট্টি দিচ্ছি। না ম্যাডাম, আর কিছু করা লাগবে না। চুপ, যা বলছি তাই কর। চুপচাপ এখানে শো বলছি। কি আর করার, ওনার কথা মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন। খুব ভালো লাগছিল তখন। এইভাবে বেশ কিছুক্ষণ যেতেই আমি হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে মিষ্টি রোদে জানালা দিয়ে আমার মুখে এসে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তারপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঘুম ভাঙতেই বুকের উপর কিছুটা চাপ অনুভব করলাম। চেয়ে দেখি ম্যাডাম আমার বুকের উপর শুয়ে আছেন। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কখন আমার বুকের উপর শুরলেন আমি বুঝতেই পারিনি। ম্যাডাম গভীর ঘুমে আছে, কি করব বুঝতে পারছি না। হালকা একটু নড়ে কোনো মতে ম্যাডামকে শুইয়ে দিলাম পাশের বালিশে। সাথে সাথে আমি উঠে পড়লাম বিছানা থেকে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন শরীরে একটু জ্বর নেই।
রাতে ম্যাডাম খুব ভালো জলপট্টি লাগিয়েছেন। জ্বর সব উধাও হয়ে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ম্যাডাম বিছানায় নেই। চমকে গেলাম কিছুটা। কোথায় গেলেন উনি? হঠাৎ কিচেনের দিকে চোখ পড়তে দেখি একটা আকাশি রঙের বোরখা আর সাদা রঙের হিজাব পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ওটাই ম্যাডাম, তাই ওনার সামনে গেলাম। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই ম্যাডাম বললেন, তুমি উঠে পড়েছো? আমাকে একটু ডাকবা না? কেন? কেন মানে? নাস্তা তৈরি করতে হবে না? ও, এখন তুমি যাও, টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার রেডি করে আনছি। আমি কিছু না বলে মাথা ঝুঁকিয়ে চলে গেলাম। গিয়ে টেবিলে বসে পড়লাম। ম্যাডাম খাবার নিয়ে এসে আমার পাশে চেয়ার টেনে বসে পড়লেন আর আচমকা আমার কপালে হাত দিলেন আর বললেন, দেখি দেখি জ্বর আর কাছে কিনা। না, আর নেই। এখন শরীর কেমন লাগছে? খুব ভালো। তারপর ম্যাডাম নিজ হাতে আমাকে খাইয়ে দিল, কারণ আমার হাতে ব্যান্ডেজ। তারপর খাওয়া দাওয়া শেষে ম্যাডাম আমাকে বললেন, এই শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে সারা দিন তুমি আমার সাথে থাকো, কোথাও যাবে না বলে দিলাম। সারপ্রাইজ কি? সেটা পরেই জানতে পারবে। আর আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝেছো? তারপর আর কোনো কথা বললাম না। তারপর আমি আর ম্যাডাম স্যারদের ওইখানে গেলাম। গিয়ে দেখি সবাই নাস্তা করছে। যতটুকু জানতে পারলাম আজকে নাকি এখানে শেষ দিন। আগামীকাল সবাই চলে যাব এখান থেকে। যাক, ভালোই হবে, কারণ এই পিকনিকটা আমার জন্য তেমন একটা আনন্দের হলো না। কিছুক্ষণ পর মিমি আমার সামনে এসে দাঁড়ালো। আজকে মিমির চেহারায় অন্যরকম একটা আনন্দের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু কেন তা আমার অজানা। আর মিমি হেসে হেসে আমাকে জিজ্ঞেস করলো, এই, তুমি ব্রেকফাস্ট করেছো? এই মাত্র করে এলাম। ভালো করেছো। আচ্ছা, আমরা যে কালকে এখান থেকে চলে যাচ্ছি, তুমি কি তা জানো? হ্যাঁ, এই সবেমাত্র জানতে পারলাম। ভালো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট রাখছি। চুপ করে রইলাম। ভাবছি আজকে কি কোনো স্পেশাল দিন নাকি, যার সাথে কথা বলছি সেই আমার জন্য সারপ্রাইজ রাখে। এমন সময় মিমি বলল, এই, কি হলো? কি ভাবছো? কিছু না। কি সারপ্রাইজ সেটা দেখাও তো। সেটা এইখানে নয়, ঢাকাতে গিয়ে দিব। ও আচ্ছা। আর কথা বাড়ালাম না, কারণ মিমির সাথে কথা বললে অন্য রকম একটা ফিলিংস জাগে। পিচ্ছি মেয়েটা কবে জানি আমাকে তার ফাঁদে ফেলে কে জানে। হঠাৎ কে জানি আমার বাম হাতটা ধরে ঘুরিয়ে আমাকে ঠাস ঠাস করে একটা চড় মারল। খুব জোরেই চড়টা মেরেছে। চিনচিন ব্যথা করছে। সামনের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম রাগী লোক নিয়ে তাকিয়ে আছেন। এখন আমি বুঝতে পেরেছি ম্যাডাম আমাকে এত কেন মারে। মিমির সাথে কথা বললে ওনার ভয় হয়, যদি আমি মিমির প্রেমে পড়ে যাই। এই ভয়ের জন্যই বুঝি ম্যাডাম আমাকে মিমির সাথে কথা বলতে বারবার বাধা দেয়। আমি মিমির দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে আছে। ম্যাডামের চোখে চোখ পড়তে আমি মাথা নামিয়ে ফেলি, কারণ উনি খুব রেগে আছে, তা আমি দেখলেই বুঝতে পারি। এখানে বেশিক্ষণ থাকলে মান সম্মান নিয়ে টানা টানা পড়তে পারে। তাই আমি ম্যাডামকে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে ম্যাডাম আমার হাত ধরে বলল, চলো। আমি ভয় ভয় বললাম, কোথায়? ম্যাডাম কিছু না বলে আমার দিকে তাকিয়েছিলেন। এতেই আমার ভয়ে জান যায় যায় অবস্থা। ম্যাডাম আমার হাত ধরে টানতে টানতে মিমির সামনে থেকে নিয়ে এলেন একটা গাছের আড়ালে। ম্যাডাম আমাকে গাছের সাথে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলেন। ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। না জানি এখন আবার কি করে। আমতা আমতা করছিলাম, হঠাৎ করেই ম্যাডাম আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি থ মেরে গেলাম। উনি আমার দিকে এক নজরে তাকিয়েছিলেন, আর আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। যদি কেউ দেখে তাহলে আমার 12টা বাজিয়ে ফেলতো। ম্যাডামের তো মেয়ে মানুষ আমাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ এখানে মানুষ মেয়েদের বেশি বিশ্বাস করে। ম্যাডাম দেখি এখন আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, তাই আমি বললাম, এটা করলেন কেন ম্যাডাম? এমনিই করেছি, তোমার কোনো প্রবলেম? গালটা আমার, আর আপনি কিস করবেন বিনা অনুমতিতে? প্রবলেম তো হবারই কথা। ওই কুত্তা, কি বললি? তোর কাছে অনুমতি নিতে হবে? থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফালায় দিব। কিরে চুপ করে আছিস যে? কি বলবো? কিছু বলতে গেলে তো মারেন খালি। তোর কিছু বলতে হবে না, চল আমার সাথে। ডাক্তারের কাছে যেতে হবে তোর চেক আপ করানোর জন্য। আচ্ছা চলেন। তারপর আমি আর ম্যাডাম রিক্সাতে বসলাম। ম্যাডাম আমার গা ঘেঁষে বসলেন আর আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইলেন। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম আমার গালে হাত দিয়ে বললেন, জ্বরটা খুব জোরে লেগেছে তাই না?
ম্যাডামের কোমল হাতের স্পর্শে আমি শিহরিত হয়ে উঠি। মন চাচ্ছিল ওনাকে জড়িয়ে ধরি, তবে ওটা করার সাহস আমার নেই। তাই আমি হেসে বললাম, না। আসলে আমি রাগের মাথায় কখন কি করে বসি নিজেও জানি না। প্লিজ তুমি রাগ করো না। চর দেওয়াতে আমি কোনো কষ্ট পাইনি। কষ্ট তো একটাই, যে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। মানে কি বলছো এসব? মানে এক গালে চুমু খেলে বিয়ে হয় না? আপনার জন্য কি আমার কোনোদিনও বিয়ে হবে না? আরে না, এসব কথা সব গুজব। তোমার বিয়ে হবে বলতে গিয়েও থেমে গেলেন। তাই আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি আপনি কি বলতে গিয়ে থেমে গেলেন কেন? কিছু না, চুপ। আমি রাগ দেখিয়ে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। ম্যাডাম তা দেখে আমার অন্য গালেও একটা চুমু খেলেন। এটা দেখে আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এটা কি করলেন আপনি? তুই যে বললি এক গালে চুমো দিলে বিয়ে হয় না, তাই এটাতেও দিলাম। কেউ এভাবে দেয়? তো কি হবে? তয় শুনি, আমি যেভাবে পারি সেভাবেই দিব। আমি শিখিয়ে দেই? একটা লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দিব বলে দিলাম। আমি আর কিছু বললাম না। একটু পর রিক্সা থেকে নেমে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছে, আর আমার নাকি কোনো প্রবলেম হবে না। আমি আগের মতো সবকিছু করতে পারবো। তারপর ডাক্তারের ওখান থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হাঁটছি। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এবার কোথায় যাবেন? আমার এক বান্ধবীর বাসায়। আমি কোনো আপত্তি করলাম না। তারপর ম্যাডাম আর আমি নানান বিষয় নিয়ে কথা বলছি। আমরা কিছুখানিক পরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা খুব সুন্দর ও বড় বটে, একটা বিদেশি রিসর্টের মতো। আমি ম্যাডামকে বললাম, আপনি তো বলেছেন আমাকে সারপ্রাইজ দিবেন, তাহলে কি এটাই আপনার সারপ্রাইজ? ধুর বোকা, এটা তো আমার বান্ধবীর বাড়ি। সারপ্রাইজ তাকে রাতে দিব। ও আচ্ছা। চলো ভেতরে যাই। তারপর ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমার তো টাসকি খাওয়ার মতো অবস্থা। এখানে এত ছেলের মেয়ে কি করছে? সবার পরনে শার্ট আর প্যান্ট, কেউ কেউ দামি দামি কোট পরেছে, সবার হাতে জুস আর আজে বাজে পানীয় জিনিস। তো সাধারণত আজকালকার ছেলেদের হাতে নাইট ক্লাবে দেখা যায়। হঠাৎ করে একটি মেয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। পরনে তার গোলাপি রঙের লেহেঙ্গা, দেখতে রাজকন্যার মতো। সে আমাদের সামনে আসলো আর আমার গাল টেনে ধরে বলল, হাউ সুইট দুলা ভাই। কথাটা শোনার পর সাথে সাথে চমকে উঠলাম। আকাশ থেকে পড়লাম মনে হয়। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। কি বলছে মেয়েটা? আমি নাকি তার দুলাভাই? মনে হয় মেয়েটির মাথায় সমস্যা আছে। ম্যাডামের দিকে একটু তাকিয়ে বুঝতে পারলাম ম্যাডাম মেয়েটাকে চোখের ইশারায় কি জানি বলছে। কিছু বুঝতে পারলাম না। তার আগে মেয়েটি আবার বলল, আপু, তুই এই ছেলেটাকে কোথায় পেলি রে? ইস, তোর আগে যদি আমার সাথে দেখা হতো তাহলে আমি নিজেই লাইন মারতাম। ইস, কি সুইট দেখতে রে। কথাটা শুনে বুঝতে পারলাম ম্যাডামের ছোট বোন হয়তো। ছোট হলে কি হবে, একেবারে পাকা বুড়ি একটা। নিজেকে কেমন জানি হিরো হিরো মনে হতে লাগলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে সুইট বলল। জানি না সত্যি কথা বলছে নাকি পাম মারছে। এসব ভেবে নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। হাসি থামিয়ে যে মেয়েটিকে কিছু বলতে যাব, ঠিক তখনই মাঝখান থেকে ম্যাডাম বললেন, তুই চুপ থাকবি? বেশি পাকা হয়ে গেছিস তাই না? দাঁড়া, তোর আপুর কাছে নালিশ করব তোর নামে। কোথায় তোর আপু? ওকে দেখতে পাচ্ছি না যে। আপু এখনো রুমে আছে, রেডি হচ্ছে, যাও সেখানে। আমি ততক্ষণে দুলা ভাইয়ের সাথে আলাপ করি। আচ্ছা কর। জিসান আসো, ভেতরে আসো। মাথা নাড়ালাম। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে মেয়েটি আবার বলল, আসেন দুলা ভাই, আসেন, ভিতরে আসেন। কথাটা বলতে বলতে আমার হাত ধরে বসলো। আমি কিছু বললাম না, পিচ্ছি মেয়ে তো তাই। ম্যাডামকে দেখলাম সিঁড়ি বেয়ে উপরে যেতে 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 বেশ কয়েকবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি তেমন ঠিকভাবে তাকাইনি। অতঃপর মেয়েটি আমাকে একটি সোফায় এনে বসালো আর বকবক করতে লাগলো। আমি এখনো বুঝে উঠতে পারলাম না মেয়েটি ম্যাডামের কি হয়। এমন সময় মেয়েটি বলল, আচ্ছা দুলা ভাই, আপুর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল আর কিভাবে পরিচয় হয়েছিল বলো না, প্লিজ প্লিজ। কথাটা শুনে হেসে উঠলাম।
আমি তো ম্যাডামকে ঠিক করে দেখেই পারলাম না, তো কিভাবে বলবো? তাই আমি তাকে বললাম, তোমার আপুর সাথে আমার প্রথম দেখা হয় স্কুলে, আর সেখান থেকেই পরিচয়। তার মানে ছোটকাল থেকে তোমাদের এসব চলছে? এসব মানে? এই যে লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে লুতোপুতো প্রেম করছো। আমি বুঝতে পারলাম মেয়েটি একটু বেশি বুঝে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কথা বলতে বলতে জানতে পারলাম ম্যাডাম ওর বোনের খুব ভালো বন্ধু, আর আজকেই ওর আপুর জন্মদিন, তাই বাড়িতে এত মানুষ। কিছুক্ষণ পর ম্যাডাম এলেন, সাথে একটা মেয়েও আছে। মেয়েটি সাদা ড্রেস পরেছিল, দেখতে একদম সাদা পরীর মতো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপর কেক কাটা হলো। ম্যাডাম তার বান্ধবীর সাথে কথা বলছে। আমি জানি না ওরা কি বলছে, আমি ওদের থেকে দূরে দাঁড়িয়েছিলাম, তাই ওদের কথা শুনতে পাইনি। অবশেষে ম্যাডাম ও তার বান্ধবী আমার সামনে এলো। মেয়েটির চোখে মুখে কেমন একটা আপসেট আপসেট ভাব দেখা যাচ্ছে। বুঝতে পারলাম ম্যাডাম এখন চলে যাবে, তাই ম্যাডামের বান্ধবীর নাম রিয়া। রিয়া আমাকে বলল, এই যে মিস্টার জিসান সাহেব, আমার বান্ধবী কিন্তু আপনাকে চোখে হারায়, ওকে একদম কষ্ট দিবেন না। যদি কখনো শুনি ওকে কষ্ট দিয়েছেন, তো আপনার কপালে খারাপই আছে, এই বললাম। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কারণ আমিও যে ম্যাডামকে ভালোবেসে ফেলেছি, আর আমি জানি ম্যাডামও আমাকে ভালোবাসে, তাই আমাকে অন্য মেয়েদের সাথে কথা বললে সহ্য করতে পারে না। তারপর ম্যাডাম আর আমি বিদায় নিলাম সেখান থেকে। ম্যাডাম কিছুটা চুপচাপ রয়েছেন, হয়তো এতদিন পর ওর বান্ধবীর সাথে দেখা হলো, আর ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই ম্যাডামের। এই নীরবতা আমি একদম সহ্য করতে পারছিলাম না, তাই ম্যাডামকে খুশি করার জন্য কথা বলতে লাগলাম। আচ্ছা ম্যাডাম, এখন আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়ে। কেন ম্যাডাম, সেখানে গিয়ে কি করবেন? আছে যাই, তারপর দেখতে পাবে। আর জানো, রিয়া আর আমি দুজন নদীর পাড়ে খুব ঘোরাঘুরি করতাম। আজ 3 মাস পর রিয়ার সাথে দেখা। আমি বুঝতে পারলাম ম্যাডামের মনের অবস্থা ভালো নয়, হয়তো নদীর পাড়ে গেলে ভালো হবে। হঠাৎ করে মনে পড়ল ম্যাডাম সেই সারপ্রাইজের কথাটা, কিন্তু কখন দেবেন? ম্যাডাম কি ওনার সারপ্রাইজের কথা ভুলে গেছেন নাকি? ওনাকে কি মনে করিয়ে দিব কথাটা? না না, এখন না। তাই চুপচাপ ওনার পাশে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে খুব বড় সুন্দর নদীর পাড়ে এলাম। নদীর পানিতে চাঁদের আলো পড়ে ছলছল করছে। তারপর আমি আর ম্যাডাম নদীর পাশে বসে পড়লাম। ম্যাডাম আমার কাছে মাথা দিয়ে বসে রইলেন। হালকা মৃদু বাতাসে দুজনের মনের মধ্যে উথাল পাতাল ঢেউ উঠছে, তাই আমি ম্যাডামের হাতটা শক্ত করে ধরলাম।